সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভি সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় 2021 ও 22 অর্থবছরের বাজেট প্রত্যাশা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান এনবিআর এর চেয়ারম্যান অধ্যাপক আহসানুল আলম পারভেজ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ এফসিএ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। এছাড়া আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক আহসানুল আলম পারভেজ আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে করোনা মহামারীতে আমাদের বাংলাদেশের অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় গত এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারী আমাদেরকে ধরে রাখছে এবং এই সময়ে অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সামনে যে অর্থ বছর আসছে সেই অর্থ বছরে যে প্রস্তাবনা বাজেট তৈরি করা হয়েছে সেটি আসলে কতটা চ্যালেঞ্জের বা সেই বাজেটটি কেমন হওয়া উচিত? আপনার মাধ্যমে আপনাকে এবং আপনার দর্শককে সালাম, শুভেচ্ছা। তো এই বছরের বাজেট বলা হচ্ছে এটা 6,05,000 কোটি টাকার অ্যারাউন্ড, এবং গত বছরের 5,68,000 কোটি টাকার থেকে এই টাকাটা বেশি। এটা আপনি শুরুতেই বলে দিলেন যে এটা একটা কোভিডকালীন অলমোস্ট বাজেট, দ্বিতীয় বাজেট। সো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে মোটা দাগে চেষ্টা করেছে অর্থমন্ত্রী অ্যাড্রেস করতে, কিন্তু যেটা আমরা আর একটু ধরিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে ওনারা স্বাস্থ্য খাতে আপনার এই থোক বরাদ্দ রাখতে বলেছেন। উই অ্যাগ্রি টু দ্যাট বিকজ ভারত শুধু ভ্যাকসিনের জন্যই 35,000 কোটি রুপি। তো কিন্তু অ্যাট দ্য সেম টাইম তো কথাই বলতে হয়, স্বাস্থ্য খাত কখনো বাজেট ইউজ করতে পারে না, এবং গত বছরও তারা পারে নেই। সো এই বছর আমাদের প্রকিউরমেন্ট পলিসি অনুযায়ী দুর্নীতিটাকে সহনশীল পর্যায়ে বা কমিয়ে তাদেরকে আমরা বলবো যে এটাকে দেখতে। আরেকটা বিষয় যেটা একদম আমাদের বলতে অনেকগুলো বিষয়ের মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের এডুকেশন সেক্টর একেবারেই ধসে যাচ্ছে। তো এই সরকারের যে একটা ডিসকমফোর্ট টু ওপেন অ্যাটলিস্ট এই ইউনিভার্সিটিগুলো, আমার একটা সাজেশন হচ্ছে যে আপনার এই জরুরি ভিত্তিতে ইউনিভার্সিটির ছেলেরা মোস্টলি তারা 18 উপরে এবং সমস্ত ছাত্রদেরকে আপনার টিকা দিয়ে, শিক্ষকদেরকে টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো আস্তে আস্তে খুলতে হবে, নাহলে আমাদের এডুকেশন সেক্টরের যে ব্যাকলগ আছে এবং যে ব্যাকলগ বাড়বে ওটাকে আর ওই ধ্বংসকে ঠিক করা যাবে না। অ্যাট দ্য সেম টাইম আপনার এই টিকা দেওয়ার পরেও এটা ভায়াবল হবে না যে ফেস টু ফেস ক্লাস। তাহলে সেই জায়গায় এখনও কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, যেমন ল্যাপটপ এইসব কথাবার্তাগুলো বলতেছে। আমি খুব অবাক হচ্ছি, শিক্ষার জন্য 5-7 হাজার টাকায় ট্যাব পাওয়া যায়। ভারতের কাছে কৃষকের কাছেও ট্যাব আছে। সো ওখানে আপনি খেলাধুলা আনলোড করে বেশি বেশি মজা করার সুযোগ নেই। ইট ইজ ফর এডুকেশন। সো শিক্ষা খাতের গত বছরের তুলনায় বাজেট অনেক বাড়াতে হবে, এবং সেইটার মধ্যে একটা হচ্ছে যে ছেলেদেরকে ডিভাইস দিতে হবে। ওই আই এম নট টকিং অ্যাবাউট অ্যান্ড্রয়েড ফোনস ও স্যামসাং অথবা অ্যাপেল। তো ওইগুলো 5-7 হাজার টাকায় আছে, এবং এমবি কেনার জন্য আপনার তথ্য প্রযুক্তির সুযোগ তো সম্প্রসারিত করতে হবে। আরেকটা জিনিস এখানে কখন তারা আলোচনা করবে আমরা জানি না। জুম ইজ নট দি রাইট থিং ফর আপনার কি বলবো ডিজিটাল এডুকেশন। একেবারেই পাওয়া যায় প্ল্যাটফর্ম, প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা প্ল্যাটফর্ম। তাই আমি আপনার এই মুহূর্তে শুধু যেটা বলার চেষ্টা করলাম যে দুই ধরনের, আমি স্বাস্থ্য খাতে স্থাবর ইনভেস্টমেন্ট যেখানে চুরি সুযোগ সুবিধা বেশি, ওটাতে আমি আগ্রহী নই। কিউরেটিভ মেডিসিন অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, সো আমাদের এখানে ওই কিউরেটিভ মেডিসিনে আমাদেরকে অনেক বেশি মন দিতে হবে। ওগুলো ওরা সবই জানে কি করতে হবে। উপরন্তু শুধু আমি বলবো, যদি এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা আমাদের এখানে আমাদেরকে কাহিল করে, তাহলে আমাদের ফিল্ড হসপিটাল করা যেতে পারে, এবং আপনার সেটা নেভি, এয়ারফোর্স, আর্মি যেই জায়গায় যেখানে আছে তাদের পক্ষে, তাদের কাছে তাঁবুও আছে। যেমন আমি বোট ক্লাবের কাজ করি, মানে পদ আছে, সেখানে আমাদের কাছে 3-4 হাজার লোককে অ্যাকোমোডেট করার তাঁবু আমরা ভাড়া দিই, এয়ার কন্ডিশন।
সো ফিল্ড হসপিটালের ব্যাপারে কিউরেটিভ মেডিসিনের ব্যাপারে সরকারকে ঠিক রাখতে হবে। এসমান পারভেজ, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, আপনার কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আপনি? করোনাকালীন সময়ে বাজেট প্রণয়নের ক্ষেত্রে বা বাজেট দেওয়ার আগে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি বিবেচনায় নেওয়া উচিত, এটি একটি বিষয়। আর একটি যেটা এনহাসলাম পারভেজ স্যার বললেন যে 6,05,000 কোটি টাকার যে বড় আকারের বিশাল এক বাজেট এবার দেওয়া হচ্ছে, এই বাজেটের আকারটি এই করোনাকালীন সময়ে বাজেটের আকার বা বাজেটের ব্যয় বাড়ানো বা আয় যেটি বলা হচ্ছে যে ঘাটতি থাকবে 2 লাখ কোটি টাকা, এইটি আসলে সামঞ্জস্যটা করা কীভাবে সম্ভব, বা এই করোনাকালীন সময় এই বাজেটের এই যে প্রস্তাবনা সেটি কতটা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে? ধন্যবাদ। আপনি দুটোই খুব প্রাসঙ্গিক প্রশ্নই তুলেছেন। পারভেজ সাহেব যথার্থই বলেছেন কিছুটা, যে করোনাকালীন সময়, কারণ গত বছর যে বাজেট বানানো হয়েছিল, মানে যেটি এখনো চলমান আছে আর কয়েকদিন, সেটি যখন বানানো হয়েছিল তখন করোনার বয়স বাংলাদেশে 3 মাস ছিল। বাজেট বক্তৃতার ভিতরে বহুবার উল্লেখ করা আছে করোনার কথা, কিন্তু বাজেটের যখন আকার তৈরি করা হয়েছে, সম্পদ বন্টন অ্যালোকেশন যখন করা হয়েছে, তখন ওই কথাটা আর মনে ছিল না বা রাখা হয়নি। কারণ মনে করা হয়েছিল যে আমরা অ্যাজ ইট ইজ আছি, ইউজুয়াল থাকবো, করোনা কয়েকদিনের ভিতরে চলে যাবে, এই ধরনের একটা ধারণা দিয়েই কিন্তু আমাদের এই বর্তমান বাজেট বর্ষের বাজেটটি তৈরি করা হয়েছিল। এবার সেটা করা যাবে না, কারণ ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতি প্রায় 15 মাস করোনার মধ্যেই আছে এবং সামনেও অনেকটা অনিশ্চিত কবে আমরা এর থেকে মুক্তি পাব। সুতরাং এটি অবশ্যই একটি করোনাকালীন বাজেট হতে হবে। এটাকে সাধারণ গতানুগতিক ওই যে বিরাট বরাদ্দ 6 লক্ষ কত করে এটাকে সেইভাবে সেই দৃষ্টিতে দেখলে হবে না। এটা ঠিক যে করোনাকালীন সময় যেহেতু প্রাইভেট সেক্টর কোনো বিনিয়োগে নাই এবং অর্থনীতিতে একটা অচল অবস্থা আছে, সেটাকে ফিরানোর জন্য মানুষের কর্মসৃজন, মানুষকে খাদ্য সাহায্য দেওয়া, মানুষকে মানে কাজের মধ্যে আনা, এটাই যখন বড় চ্যালেঞ্জ হবে, সুতরাং সেই দিকে লক্ষ্য রেখেই সরকারকে বিনিয়োগ ধর্মী সম্প্রসারণশীল, আমি এই অর্থে বলতে চাই, সম্প্রসারণশীল বাজেটটাকে বানাতে হবে। কিন্তু সেই বাজেটের খরচটা যেন অপ্রয়োজনীয়, যেটা পরে করলে হয়, যেটা এই মুহূর্তে আমার কোনো কাজে লাগবে না, সেই কাজে না, সেটা হবে যেটা আমার ইমিডিয়েটলি এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। যেমনটি বাবু সাহেব খুব সুন্দরভাবে বলেছেন, শিক্ষায় কিন্তু আমরা গত 15 মাস আমরা অত্যন্ত অমনোযোগী থেকেছি। আমরা শিক্ষার সমগ্র বাজেটটি ওই শিক্ষকদের বসে বসে বেতন দেওয়াতেই চলে গেছে, এবং কিন্তু ওখান থেকে আমার ইম্প্যাক্ট কিছু আসেনি, অর্থাৎ কোনো শিক্ষা হয়নি। সুতরাং শিক্ষাকে চালু করতে গেলে শিক্ষার বাজেটের সাথে আরো কিছু শিক্ষার দিতে হবে, যাতে এই নগরে তবুও কিছুটা অনলাইনে কাজ চলতেছিল, পুরো গ্রাম অঞ্চলে কোনো প্রকার করোনা না থাকা সত্ত্বেও তাদেরকে কোনোভাবেই একটা মানে কি বলে একটা বিকল্প কোনো ব্যবস্থায় শিক্ষা চালু করার কোনো কাজ করা যায়নি, সেটা অবিলম্বে করতে হবে। সুতরাং শিক্ষা খাতে এইভাবে বাজেট দিতে হবে, এবং বাজেট আরো বেশি দিতে হবে স্বাস্থ্য খাতে, কিন্তু সেটা বরাদ্দ দিলেই হবে না, বরাদ্দটা ব্যবহার করতে পারবে বা পারা যাবে, সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটা দূর করা এবং অবকাঠামোগত উন্নয়ন ঘটানোর ব্যবস্থাটা করতে হবে। আরো সুন্দরভাবেই বলেছেন বিষয়টা, যে প্রিভেন্টিভ সিস্টেমে বা কিউরেটিভ সিস্টেমেই থাকতে হবে। যদি খোদা না করুক, যদি ওই ইন্ডিয়ার ওই ভ্যারিয়েন্ট এদিকে চলে আসে, তখন আমাদের যে অবকাঠামো আছে আমরা তো ঠেকাতে পারবো না। সুতরাং আগের থেকেই আপফ্রন্ট আমাকে যে ফিল্ড হসপিটাল বা আরো অন্যান্য ধরনের ব্যবস্থা, তো সেই জন্যই যে টাকা লাগবে, সেই টাকাটা গত বছর স্বাস্থ্য বিভাগের জন্য 10,000 কোটি টাকা থোক বরাদ্দ আলাদা রাখা ছিল, এবং স্পেশাল বরাদ্দ তো অর্থ বিভাগ সেই এপ্রিল বা মে মাসে দিয়েও ছিল স্বাস্থ্য বিভাগকে, কিন্তু আমরা সেই টাকার খরচের ব্যবহারের কোনো সুযোগ পাইনি। এখানে বেশি কাজ হবে বরাদ্দ না, বরাদ্দ চাইতে বরাদ্দ ব্যবহার হচ্ছে কিনা সেইটার মনিটরিং খুব প্রয়োজন হবে। সুতরাং সেইভাবে বরাদ্দ দিতে হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, জি জি স্যার, আমরা আবার শুনবো আপনার কাছে। আমার সঙ্গেই থাকবেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ। যেটি আব্দুল মজিদ স্যার বলছিলেন যে বাস্তবতার নিরিখে সিদ্ধান্তগুলো নিতে হবে, তো বাজেট প্রণয়ন থেকে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে করোনাকালীন সময়, সেটা আসলে সেই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে কিনা, গত বছর অভিজ্ঞতার আলোকে কি বলে যে সামনের বাজেটটা কেমন হওয়া উচিত? দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো যে আমরা আমাদের জন্মের পর থেকে শুনে আসতেছি
বাজেট যখন ডিক্লেয়ার করে এটা বাস্তবায়ন করতে পারে না তারা। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি সিস্টেম অফ ম্যানেজমেন্টে আপনি এটা আরও 50 বছর পরেও পারবেন কিনা আমার সন্দেহ আছে। কারণ হলো যেই টার্গেট আপনি দিয়েছেন, যেই লোকগুলো এনাদের সহযোগিতায় তো এই বাজেট তৈরি করা হয়েছে, তো উনি এটা ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। আবার আমাদের সাবেক চেয়ারম্যান বললেন যে টাকা খরচ করতে পারে না, এটা তো বাস্তব, ডেইলি পত্রপত্রিকায় দেখতেছি টাকা খরচ করতে পারে না। অপরদিকে বলে যে এত টাকা মানে তাহলে এই লোক চাকরিতে কিভাবে থাকে, তাকে চাকরিতে রাখছে কেন? হি শুড বি থ্রোন আউট। কারণ হলো আপনার এই গরিব দেশে গভর্নমেন্ট যে টাকাগুলা জোগাড় করতেছে, এটা তো অনেক প্রচেষ্টা করে এটা আনা হচ্ছে, এবং সেই টাকার ব্যবহার আপনি করতে পারতেছেন না। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা ইন্ডিকেট করে উনার ইনএফিসিয়েন্সি, অদক্ষতা এবং দায়িত্বহীনতা, অ্যাকাউন্টেবিলিটি নাই, তার এটার রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট সিস্টেম নাই, যেই কারণে সে যা ইচ্ছা তাই করতেছে। সেটা যদি হইতে চলতে দেওয়া হয় আরও 50 বছরেও কিছু হবে না। আপনি দেখেন আমাদের দেশে এখন যেই অবস্থা আছে, করোনার সময়, করোনার আগেই কিন্তু এই পরিস্থিতি, এবং করোনার ভিতরে যদি একই অভ্যাসে আমি চলি, একই পদ্ধতিতে চলি, এখানে আপনার ধরেন যে আমি মানে আপনার একটা ভালো স্টুডেন্ট ধরেন 1 ঘন্টা পড়াশোনা করি, সে যদ্দূর পারে। একজন খারাপ মানে অপেক্ষাকৃত মানে কম মেধা সম্পন্ন, ও 2 ঘন্টা বা 4 ঘন্টায় পারে। তো তাহলে দুইজন সমান হবে, তখন ওই লোকের 1 ঘন্টার সাথে ও 4 ঘন্টা মিলাইতে হবে। তো দিস মিনস বাংলাদেশে এখন আপনার ধরেন নর্মাল অবস্থায় আমরা যে বাজেট তৈরি করতাম, সেই বাজেট এখন আমাদের তৈরি করলে চলবে না। এখন আমাদেরকে স্পেশাল ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ের সাথে যদি এরকম আপনার দুর্যোগ পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখনও পর্যন্ত মানুষ দেখে নাই। তো সেই ক্ষেত্রে আপনার হোল ইকোনমিক মেশিন ইজ ক্লোজ ডাউন। ইকোনমিক মেশিন কিন্তু সচল না। সার্ভিস ইন্ডাস্ট্রি আপনার অলমোস্ট 90% বন্ধ। তাহলে হলো কি ম্যানুফ্যাকচারিংয়ে আপনার গার্মেন্টস এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আমরা হয়তো কিছুটা আসি, কিন্তু আপনি যদি টোটাল হিসেব করেন, মানে অ্যাসেসমেন্ট করেন যে আমার জিডিপির কত লস হলো, গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হলে আপনার তখন এই যে প্যাসেঞ্জার যারা থাকে তাদেরকে তো আপনি সাথে সাথে বলতে পারেন না যে উনার এই ক্ষতি হয়েছে, এই ক্ষতি হয়েছে। ডায়াগনোসিস করার পর, এক্সরে করার পর দেখা গেল যে উনার কোন জায়গায় কী হয়েছে এটা বাইর হয়। এখন আমরা আমাদের ইকোনমিতে যে ক্ষতিটা হয়েছে সেটাকে আমরা বাইর করি, এখনও পর্যন্ত আমরা এটা কি ডিসক্লোজ করি নাই। আমরা এটা হাওয়ার উপরে কথা কয়ে লাভ নাই। জিডিপির কত পার্সেন্ট মানে ডাউন হয়ে গেছে সেটাকে আমার রিকভার করতে হবে। সেই রিকভার করার জন্য গভর্নমেন্টের রোলটা হলো সবচেয়ে বড়, এবং সেখানে গভর্নমেন্ট কিন্তু তার ওই যেটা বললেন যে প্রজেক্টগুলোকে, পাবলিক প্রজেক্ট যেগুলো, সেগুলোকে আপনার আরও এক্সপান্ড করতে হবে। গভর্নমেন্ট এখন এক্সপানশনারি বাজেটে যেতে হবে, এটার সাথে বিকল্প নাই। এবং সেই ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কর্মসংস্থান আপনার সার্ভিস সেক্টর, হসপিটাল, তারপরে হসপিটালগুলোতে আছে কাজকর্ম, কিন্তু হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম, এগুলোতে সব আপনার এয়ারলাইন ইন্ডাস্ট্রি, এগুলো সব বন্ধ। তার মানে কি এভরি ইকোনমিক অ্যাক্টিভিটি ট্রানজাকশানের সৃষ্টি হয়, এই ট্রানজাকশানে ভ্যালু অ্যাড করে। সেই ট্রানজাকশানটা বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ট্রানজাকশানের রেজাল্ট হলো অ্যাট দি এন্ড অফ দি ডে জিডিপি গ্রোথ। তো সেই জিডিপি গ্রোথ হবে তখনই যদি আমার সমস্ত অ্যাক্টিভিটিগুলো ঠিক থাকে। এই হোল মেশিনারিকে চালু রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে এবং কী করা দরকার সেটা হলো এই বছর প্রথমেই আপনাকে 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতে এখন আপনার যদি মানুষের কনফিডেন্স ফেরত আনার জন্য প্রথম যেটা বলবো আমি সেটা হলো যে আপনার ভ্যাকসিন মিনিমাম 10 থেকে 12 কোটি লোককে দিতে হবে। এবং এটা কিভাবে দিবেন? সরকারের কাছে যথেষ্ট পরিমাণ ফান্ড আছে, রেমিটেন্সের ফ্লো এখন সবচেয়ে বেশি, যুগের শ্রেষ্ঠ। আপনার সেই ক্ষেত্রে আপনি 1 বিলিয়ন লাগুক, 2 বিলিয়ন লাগুক, ইউ স্পেন্ড মানি দেয়ার। এবং অল্টারনেট সোর্স, একজনের উপরে ডিপেন্ড করবেন না। এখন একজনের উপরে সেরামের উপরে আপনি ডিপেন্ড করি, এখন আপনি বসে বসে আল্লাহ আল্লাহ করতেছেন, কিন্তু আপনার তো কোনো ব্যবস্থা না। আপনার অল্টারনেট সোর্স আপনাকে চায়না, রাশিয়া, আমেরিকা, আমরা জোট নিরপেক্ষ দেশ, সুতরাং আমরা সবার কাছে যেতে পারি। আমাদের এটা পররাষ্ট্রনীতিতে এটা কোনো লিমিট নেই। সেক্ষেত্রে ইফ ইউ ক্যান অর্গানাইজ দিস থিং
মানুষের ওষুধ দিয়ে ভ্যাকসিন দিয়ে প্রথমে কনফিডেন্স ফেরান, এটার জন্য স্বাস্থ্য খাতের বাকি রিসোর্স যেটা অ্যালোকেশন বাড়ায় দেন। জি, আপনার কাছে আবার আসবো আমি। সাজ্জাদ আলম খান তপু, যেটি জামালউদ্দিন আহমেদ বললেন যে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিতে হবে, কিন্তু গত বছরের বাজেট অভিজ্ঞতা কি বলে যে থোক বরাদ্দ দেওয়ার পরও সে টাকা ব্যয় হয়নি। স্বাস্থ্য খাতের কি সেই সক্ষমতা নেই, বা এখানে দুর্বলতাটা কোথায়? না, আমি যথার্থই বলেছেন আমাদের জননন্দিত অর্থনীতিবিদ ডক্টর জামাল সাহেব। আসলে সক্ষমতা থাকলে তো সেই টাকাটা ব্যয় করতে পারতেন। অর্থাৎ যে ধরনের উপাদান একটা মন্ত্রণালয়ে থাকা দরকার, যার দক্ষতা থাকা দরকার, ব্যবস্থাপনা থাকা দরকার, সেই জায়গাটার অভাবে কিন্তু সে অর্থ ব্যয় করতে পারেনি। কিন্তু আমরা দেখছি টিকার জন্য হাহাকার, আমরা দেখছি হাসপাতালে পর্যাপ্ত সিট নেই, গ্রামগঞ্জে চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় না। কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয় সেই কাজগুলো কিন্তু দক্ষতার সাথে করতে পারেনি, বরঞ্চ টাকা রেখে দিয়ে অন্য মন্ত্রণালয়ের কাজের গতিকেও তিনি কমিয়ে দিয়েছেন। অর্থাৎ এই টাকাটা এইখানে থোক বরাদ্দ রাখার কারণে অন্য জায়গায় অ্যালোকেশনের ক্ষেত্রেও একটি প্রতিবদ্ধকতা তৈরি করেছেন। এবং একই সাথে আমরা দেখেছি যে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগের তীর হচ্ছে দুর্নীতির আর কি স্বজনপ্রীতির, আমরা এই যে অদক্ষ ব্যবস্থাপনার উত্তরণ ঘটনার জন্য পদ্ধতিগত পরিবর্তন দরকার, সেই কথাই কিন্তু আমাদের খ্যাতিমান অর্থনীতিবিদ বারবার বলবার চেষ্টা করেছেন। অর্থাৎ এই পদ্ধতির পরিবর্তন করা দরকার। কার কারণে আসলে অর্থ ব্যয়ের জন্য, অর্থাৎ ব্যয় বলতে কিন্তু আমরা গুণগত ব্যয়ের কথা বলছি, কার কারণে অর্থের গুণগত ব্যয় নিশ্চিত করা যাচ্ছে না, সেবার মান উন্নত হচ্ছে না, গ্রামগঞ্জ শহর বন্দরে হাসপাতালে পর্যাপ্ত সামগ্রী বিতরণ করা যাচ্ছে না, ইভেন কি রাজধানী বা বন্দর নগরগুলোতেও আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করতে পারলাম না, তাদেরকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারিনি, তাদের শাস্তির ব্যবস্থা করতে পারিনি, সৎ দক্ষ যোগ্য কর্মকর্তাও যদি থাকে তাদেরকেও প্রকাশ করতে পারিনি। এই যে সীমাহীন ব্যর্থতার যে জায়গাগুলো একটি সংকট মোকাবেলার সক্ষমতা রাখে না, তাদেরকে কিন্তু আসলে সেই জায়গাটাকে তৈরি করতে হবে। অর্থাৎ মন্ত্রণালয়ের নিজস্ব সক্ষমতা বাড়ানোর জায়গাটা তৈরি করতে হবে। আমরা শুধু দেখি যে ঢাকা চট্টগ্রামের ক্ষেত্রে করোনা চিকিৎসায় যতটুকু গুরুত্ব পায়, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ বা নোয়াখালীর মতো জেলা শহরে কিন্তু এর অবস্থানটা, এই সেবার মানটা কিন্তু যথার্থ নেই। ইভেন কি আমরা যদি উপজেলা শহরে যেতে চাই, সেখানকার অবস্থা তো যথেষ্ট রকমের খারাপ। আমরা চাই যে দুর্নীতি, অর্থ লুটপাটের প্রক্রিয়া যেমন বন্ধ করা, অনুরূপভাবে সক্ষমতা বাড়ানোর জায়গাটাকে তৈরি করা এবং সার্বজনীন টিকাদানের একটি কর্মসূচি তৈরি করা। এই বাংলাদেশ টিকাদানের ক্ষেত্রে যে দক্ষতা অর্জন করেছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন টিকাদান বিশ্বের বুকে যখন রোল মডেল, ঠিক সেই সময় আমরা হোঁচট খাচ্ছি টিকার অভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য না। এবং একই সঙ্গে আমরা বলছি যে এই যে করোনার টিকা প্রদানের সময় আমরা দেখলাম নানা ধরনের গুজব ছড়িয়ে দেওয়া হলো, টিকা থেকে মানুষকে নিবৃত করার চেষ্টা করা হলো। এই যে চেষ্টাগুলো কাজ করবার জন্য, প্রতিরোধ করবার জন্য গুজব প্রতিরোধের যে ভূমিকা রাখা দরকার, সেই জন্য রেডিও, টেলিভিশন, অনলাইন সংবাদপত্রে যে ব্যাপক ভিত্তিতে প্রচার প্রপাগান্ডার যে জায়গাটা থাকা দরকার, আমরাও দেখলাম যে সরকারের সেই সমস্ত জায়গায় বরাদ্দ খুবই কম। এই মুহূর্তে সচেতনতা তৈরি করা যদি একটি বড় বিষয় হয়ে থাকে, সেটি ডিজিটাল প্ল্যাটফর্ম হোক, টেলিভিশন হোক, অনলাইন হোক, সংবাদপত্র হোক, সেখানে কিন্তু প্রচুর এবং বিপুল পরিমাণ বরাদ্দের জায়গাটা অবশ্যই রাখতে হবে এবং সেই সক্ষমতা তৈরি করতে হবে। আমরা প্রতি বছরই কিন্তু বলছি যে অর্থের গুণগত ব্যয় হচ্ছে না, যে ব্যয়টা হচ্ছে সেই ব্যয় নিয়ে আমার কাছে প্রশ্ন রয়েছে। কেনাকাটায় দুর্নীতি হচ্ছে, আমরা প্রয়োগ করতে পারছি না, যথার্থ জায়গায় পৌঁছাতে পারছি না। এই রোগগুলো স্বাধীন বাংলাদেশের 50 বছরে অনেকবার ডায়াগনোসিস হয়, কিন্তু কার্যকর হন নাই। আমাদের সাথে ভার্চুয়ালি যিনি যোগ দিয়েছেন, তিনিও জানেন যে অর্থ ব্যয়ের সক্ষমতার রোগ কোথায় কোথায়, আসলে ক্রনিক ডিজিজ কোথায় কোথায় রয়েছে। একই সঙ্গে আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার আরেকটি নৈরাজ্যকর দিক রয়েছে, সেটি হচ্ছে যে এই যে ডিজিটাল বা অনলাইনে শিক্ষাদানের কথা বলা হচ্ছে, গ্রামগঞ্জে তো আসলে ডিজিটাল ডিভাইস পৌঁছানো সম্ভব হয়নি। আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীর যে পিতামাতা, তার পক্ষে কি সম্ভব যে একটি ডিজিটাল ডিভাইস কিনে দেওয়া? আবার এখন নতুন করে বলা হচ্ছে যে ল্যাপটপ কিনলে 30% মতো আসলে এক ধরনের কর আরোপ, আমদানি করলে কর আরোপের ভূমিকার কথা। হয়তো বাংলাদেশের ল্যাপটপ শিল্প দাঁড়াবে, কিন্তু সেই শিল্পের আগে আমার তো প্রথম দরকার যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য, সক্রিয় রাখার জন্য, কার্যকর রাখার জন্য আমাকে ডিজিটাল ডিভাইস একমাত্র তৃণমূলে পৌঁছে দিতে হবে। ইন্টারনেট সেবা ভর্তুকি দিয়ে হলেও সাধারণের কাছে সার্বজনীন রূপে আসলে পৌঁছে দিতে হবে। সেই জায়গাগুলোকে কিন্তু সবসময় গুরুত্ব দিয়ে দেখা দরকার। একই সঙ্গে আমরা চাচ্ছি কর্মসৃজন পথকে তৈরি করতে হবে এবং সামাজিক সুরক্ষা খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া, যাতে এইখানে যারা কাজ হারিয়েছেন অথবা সংযুক্ত হতে পারছে না, কাজের ক্ষেত্র যাতে তৈরি করা যায়, অথবা তারা যেন
জীবন জীবিকা থেকে নিশ্চিন্ন না হয়ে পড়ে, সেই জন্য বরাদ্দের পরিমাণ ব্যাপক হারে বাড়তে হবে এবং সেইখানে যে অপব্যবহার হয় সেই পথটাও কিন্তু বন্ধ করতে হবে। সাজাদুল খান তপু, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা এসটিভি সংলাপ, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক আহসানুল আলম পারভেজ স্যার, যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আপনি উল্লেখ করেছেন যে এটি 6 লাখ কোটি টাকারও বেশি বাজেট। আমরা দেখলাম যে গতবারও প্রায় 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। গতবার যে ঘাটতি ছিল, এবারের ঘাটতি তার চেয়ে বেশি। গতবার যে প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হয়েছিল, সেখান থেকে আমরা আরও নিচে নেমে এসেছি এবং প্রায় অর্ধেকের মতো প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং এবারও কিন্তু সেই লক্ষ্যমাত্রাকে কাছাকাছি আসে। এই যে কাগজে কলমে বড় করে দেখানো বাজেট, সেখান থেকে আসলে গুণগত কী ধরনের সুবিধা পাবে বাংলাদেশের মানুষ, যে বড় দেখালেই কি আমাদের করোনাকালীন সময় এই যে এই প্রবণতাটা কেন? ধন্যবাদ। এখানে আমার সম্মানিত এনবিআর সাবেক চেয়ারম্যান সাহেব এবং দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ জামাল ভাই, ওনারা এই বিষয়টাকে কিন্তু ইনডাইরেক্টলি অ্যাড্রেস করেছেন। আমি সরাসরি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে বিশাল একটা বাজেট এবং এখানে ঘাটতি, এটা নিয়ে আমি বেশি চিন্তিত না। কারণ হচ্ছে এটার দুটো জিনিস, একটা হচ্ছে যে এইটা তো বাস্তবায়ন করতে পারবে না, তাই এখানে ঘাটতিটা বড় কথা না। যেখানে যেখানে বরাদ্দ যেভাবে রাখা হয়েছে, এটা বাস্তবায়ন হবে না, একভাবে কাছাকাছি চলে আসবে। এবং আমাদের অভ্যাস আছে যে ব্যাংক থেকে টাকা ড্র করা, যেহেতু ব্যাংকগুলো হবে না জেনেই কেন ঘোষণা, তাহলে লাভ ধরেন এটা এক ধরনের অনুমোদন করে রাখা। কারণ হচ্ছে এই যে অর্থনীতিবিদ জামাল সাহেব যেটা বলেছেন, যে আমাদের কিন্তু যথেষ্ট টাকা পয়সা, ওই আমার জ্ঞানী আমার বড় ভাই মুজিব সাহেব যেটা বলেছেন, যে এটাকে আমাদেরকে কিন্তু একটা এক্সপানশনারি বাজেট করতে হবে। কারণ আমাদের প্রাইভেট সেক্টর আমরা সবাই সতর্ক হয়ে গেছি যে না না, টাকা পয়সা বের করা যাবে না। এবং তাই সরকারকেই এরকম একটা বড় ধরনের ব্যবস্থা রাখতে হবে। সেটার ঘাটতি হলে যদি দেখা যায় ট্যাক্স থেকে আমরা রাজস্ব থেকে পাই নাই, ব্যাংক থেকে নেব, সরকারের কাছে কোনো টাকার ঘাটতি বেশি কিছু নাই, সরকার কিন্তু সঞ্চয়পত্র সম্বন্ধে এক ধরনের অনীহা দেখাচ্ছে। তাই এগুলো হচ্ছে ভিতরের কথা। কিন্তু আমি তাই জামাল ভাইয়ের সঙ্গে একমত, যেটা একটা এক্সপানশনারি বাজেট রাখতে হবে। এটা নিয়ে ঘাটতি নিয়ে আমি চিন্তিত না, আমি বাস্তবায়ন নিয়ে চিন্তিত। আমাদের এনবিআর সাবেক চেয়ারম্যান সাহেব সেটা বলেছেন। কিন্তু এখানে আমি ওই দুইজন যেটাই বলেছে, একটা স্বাস্থ্য আর শিক্ষা, এখানে আমি একটা কথা বলতে চাই। আমি যেহেতু অর্থনীতির ছাত্র মাত্র, আমি সেরকম ন্যাচারালি আমি হেলথ ইকোনমিক্সেরও ছাত্র। আরও সমস্যা হয়ে গেছে, মা ডাক্তার, বউ ডাক্তার, ছোটো বোন ডাক্তার, চাচা ডাক্তার, তাই আমাকে বিষয়টা ব্যাপকভাবে পড়াশোনা করতে হয়েছে। তো এই ব্যাপারে আমি কাউকে দোষারোপ না করে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ ভাইকে অথবা লোটাস কামাল কাউকে দোষারোপ না করে সতর্ক করে দিতে চাই। মনে করেন আপনার একটা খুব দামি গাড়ি আপনার স্ম্যাশড হয়ে গেছে, তো তখন আপনি যদি ইন্স্যুরেন্স কোম্পানি বলে যে আমি নতুন কিনে দেবো না, ঠিকঠাক করেন, সো দেয়ার উইল বি এ লট অফ ড্যান্টস। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আল্লাহর রহমতে আমাদের এবং আমাদের প্রধানমন্ত্রীর এক ধরনের তাৎক্ষণিক ডিসিশন মেকিংয়ের জন্য সোফার আমরা করোনাতে এক ধরনের ঠিকভাবে আছি। কিন্তু ওই যে গাড়ির উদাহরণ দিয়ে যেটা বললাম, এবার করোনা যদি আগামী বছর যায়ও বা তার বছর আরও কমে আসেও, আমাদের কিন্তু একটা ড্যান্টেড ইকোনমি পাবো। ইট উইল বি ড্যান্টেড। যে এই যে এই ড্যান্টেড ইকোনমি আমরা আগামী বছরে ফেস করব এবং তারপর বছরে ফেস করব। অর্থাৎ আমাদেরকে একটা নিউ অর্ডার, ইকোনমিক্সের নিউ অর্ডার, জীবনযাত্রার নিউ অর্ডার, ওই যে কথাটা বলতেছি, আমাদেরকে এখন আমরা জুমটুম বলতেছি না যে ইউনিভার্সিটিগুলো, স্কুলগুলো টোটাল ডিজিটাল প্ল্যাটফর্ম কিনে নেবে, এগুলো খুবই চিপ। তো আমাদেরকে জীবনযাত্রার স্টাইল চেঞ্জ করতে হবে, আমাদেরকে ফেস টু ফেস সিচুয়েশন যেগুলো করতে হয়, শুধু সেটা ছাড়া আমাদের লেখাপড়া, আমাদের অনেক কিছুকেই সেভাবে নিয়ে যেতে হবে। তার মানে এক নতুন ধরনের বেঁচে থাকা। তো এখানে আমি যেই জিনিসটা বুঝাতে চাচ্ছি অর্থমন্ত্রীকে, যে থোক, এই কথাটা আমার কাছে ভালো লাগেনি। কারণ হচ্ছে যে ঠিক আমি একটু জাহিদ ভাইয়ের সঙ্গে একটু দুষ্টামি করি স্বাস্থ্যমন্ত্রীর সাথে, যে এই যে একটা এই রোজিনাকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, তো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, টিকা কেনার ব্যাপারে কোনো সিক্রেসি নেই।
কারণ হচ্ছে কি কিনতেছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি, ওনাকে জানাচ্ছি। উনি জাহিদ ভাই একমাত্র লোক না যে দ্যাট দ্য প্রধানমন্ত্রী কনসাল্টস। সো আমাদের কাছে স্পুটনিক আসবে, আমাদের কাছে চাইনিজ টিকা আসবে, আমরা চেষ্টা করব ফাইজার বা ম্যাডোনা আনতে। এগুলোর সব কিছুরই দাম কম বেশি ইন্ডিয়ান টিকার থেকে 3 গুণ হয়ে যেতে পারে, সে $8 হয়ে যেতে পারে ফাইজার। তার মানে আমাদের দামও 3 গুণ লাগবে। গতবার একজন মনোপলি খেলোয়াড় খেলেছে। সো এবার আমরা চাই যে দেয়ার শুড বি নট ওয়ান প্লেয়ার, দেয়ার শুড বি 2-3। মার্কেট ইকোনমিতে অন্তত 3-4টা প্লেয়ার আসবে। তাই টিকা কি আসবে তাও জানি। স্পুটনিকের এরকম মালিকদের সাথে আমার অর্থনীতিবিদদের আমার ইমেল চালাচালি আছে, কত ডলারে তারা দিতে পারে আমাকেই তারা জানাইছে যে $8। তো এখানে সিক্রেসির কিছু নাই। এখানে কি মনোপলির খেলা চলবে এবার, নাকি 3 জনকে 4 জনকে দিয়ে আমরা এই মার্কেট ইকোনমি করব? সো ওখানে কোনো সিক্রেসি নাই। আমি বলতে চাই দ্রুত আমাদের জানতে হবে। আমাদের গিফটের টিকাগুলো এসছে চায়না থেকে। আমাদের জামাল ভাই যে কথাটা বলেছে, সাহস করে উনি বলেছেন, আমি অত সাহস করছি না, উনি বলেছে 10-12 কোটি টিকা। এই ব্যাপারে ওই যে আমি ব্যাপক পড়াশোনা যেটা করেছি রাত জেগে জেগে, সেটা হচ্ছে যে টিকা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নাই। টিকা আপনি দিলে যে আপনার করোনা হবে এমন হবে না, এমন কোনো কথা নাই। টিকা দিলেও করোনা হতে পারে, কিন্তু সমস্ত রিসার্চ পড়াশোনা করে আমি দেখেছি যে টিকা দেওয়ার লোকের যদি করোনা হয় তার মর্টালিটি রেট অলমোস্ট নাই বললেই পারেন। এমনিতে তো করোনাতে তো 80% লোক নিজে নিজে ঠিক হয়ে যায়, 10% লোক 14 দিনে 21 দিনে ঠিক হয়, বাকি 10%-এর মধ্যে 2-3% ইয়াতে ঢুকে আইসিইউতে বা এটাতে। সো টিকা দিতেই হবে পৃথিবী, এবং নোবডি ইজ সেফ ইন দি ওয়ার্ল্ড আনলেস এভরিবডি ইজ সেফ। কারণ আমরা এটা শুধু স্কিন ডিজিজের মতো দিতেই থাকবো। আমরা ভালো হয়ে যাব, ইন্ডিয়া দিবে, ইন্ডিয়া ভালো হয়ে যাবে, ভুটান দিবে, নেপাল দিবে। সো এই দেয়ার ইজ এ গ্লোবাল কথা আমরা তোলার চেষ্টা করতেছি যে এটার এটাকে আমরা কি বলি, ফর্মুলাটাকে ওপেন করে দিতে হবে। ইট ইজ নট এ ট্যাঙ্ক বা মিসাইল যে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র বানাতে জানে তারা বেচতেছে। এটা আমরা আবার আমেরিকাকে দিব। আমেরিকা কিন্তু মাস্ক খুলে ফেলছে। সো মিস্টার বাইডেন বুঝতে পারতেছে না, আমার মতন বাঙালিরা আবার যাই এটা ওনাদেরকে আমরা উপহার দিয়ে আসবো। সো করোনার ক্ষেত্রে এভরিবডি উইল বি সেফ, আই উইল বি সেফ অ্যান্ড এভরিবডি ইজ সেফ। তো ওনার কথা অনুযায়ী, জামাল ভাইয়ের কথা অনুযায়ী আমরা যদি 12 কোটি মানুষকে দিতেও না পারি, আমি হিসাব করেছি যে 4 কোটি মানুষকে যদি 2 বার দেই, আর এর মধ্যে 8 কোটি টিকা, আর এর মধ্যে মানুষের হচ্ছেই। সো ওইটাকে আমরা যেটাকে বলতেছি অটো ইমিউনিটি, যে হার্ড ইমিউনিটি যেটা ডেভেলপ করতেছে। সো আমাদের অর্থমন্ত্রীকে এটা বুঝতে হবে যে অ্যাটলিস্ট 8 কোটি টিকা আনতে হবে, এবং এই ব্যাপারে সিক্রেসি ওইসব ঘুষ খাওয়ার চুরি করার ওই চেষ্টা যেন জাহিদ ভাই করবেন না, আমি দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি, কারণ আমি একজন দেশপ্রেমিক মানুষ। তো সো আমরা মনে করি যে এই সমস্ত এই গতবারের মতো যদি এটাকে মনোপলিস্টিক রাখা না হয়। এবং শেষ কথা হচ্ছে আপনার ওইটাই যে টিকা ছাড়া আমাদের কোনো গতি নেই। টিকা দেওয়ার পরেও আমরা নতুন একটা জীবন। আপনার কাছে আবার আসবো আমি, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। যেটি আমরা করোনাকালীন সময়ে আনুষঙ্গিক যেসব ব্যয়ের কথা বলা হচ্ছে, এবং শিক্ষাক্ষেত্রে বা স্বাস্থ্য খাতে যেসব ব্যয়ের কথা বলা হচ্ছে, বা সেখানে যে নতুন জীবনধারার কথা যেটি বললেন আসনানুর রহমান পারভেজ স্যার, এবং সেখানে যে নতুন ব্যয় আসবে, আসলে সরকারের আয়টা আসবে কোত্থেকে? আমরা তো দেখলাম যে রাজস্ব ঘাটতি থাকেই প্রতি বছরই, এবছরও অনেক রাজস্ব ঘাটতি, আগামীতে লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও ঘাটতির পরিমাণও অনেক বাড়ছে। সরকার আয় করবে থেকে, আয় আসবে কোত্থেকে, বা ব্যয়ই বা করবে কিভাবে? এটাও কিন্তু পারভেজ সাহেব খুব সুন্দরভাবে বলেছেন। ঘাটতির শব্দ এখন আমার উচ্চারণ করে দরকার নেই। ঘাটতি আমি যা খরচ করব আর আমার যা আয় হবে সেইটার ভিতরে তো একটা পার্থক্য হবেই, থাকবেই। এরকম একটি জরুরি পরিস্থিতিতে সব দেশে বড় বড় যুদ্ধের পরে বা বড় বড় সময় পুনর্গঠনের সময় যেসব বাজেট করা হয়, সেখানে কিন্তু ওই ঘাটতির বিষয় নিয়ে অত চিন্তা করা হয় না। করতে হয় এই যে আমি ন্যায়ানুগ বিয়োগ কি বলে ব্যয় করব, যেটা হবে অর্থনীতিতে আমার বিনিয়োগ, এবং ওই বিনিয়োগ ঘুরিয়ে এসে আমার পরে ভবিষ্যতে আমি সোমবারে হয়তো পাবো না রেভিনিউ, কিন্তু আমার ওই সবাই যদি ভালো থাকে তাহলে আমি মঙ্গলবারে বুধবারে রেভিনিউ পাবো। ওই পর্যন্ত আমাকে এটা চলতে হবে, এটা চলতে দিতে হবে। কজ অ্যান্ড ইফেক্টের একটা প্রশ্ন এখানে জড়িত। তো সেই কারণেই ঘাটতি আমাদের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে অতীতেও ছিল, আছে, থাকবে। কিন্তু এখানে ঘাটতিকে আমাকে মেনে নিতে হবে অন্যভাবে। সেটা হচ্ছে যে আমি এমন পথ তৈরি করব যাতে, যেমন শিক্ষার কথা, আমি শিক্ষায় যদি এখন এই ঘাটতির ভয়ে যদি আমি শিক্ষার বিনিয়োগে যদি
শুধু অনুৎপাদনশীল অর্থাৎ শিক্ষকদের বেতন দিয়ে যদি বসে থাকি, তাহলে আমার পুরো প্রজন্ম এই যে একটা যে ঘাটতি হবে শিক্ষার, সেইটা কিন্তু আমি পরে কিন্তু আর পূরণ করতে পারবো না। আমি এখানে ডাক্তারকে টাকা পয়সা দিতে পারলাম না, চিকিৎসা দিতে পারলাম না, আমার ওই লোকটা যদি মারাই যায়, তাহলে আমি কার জন্য আর ভবিষ্যতে আমি কি করব? তো সুতরাং একটা সার্টেন পয়েন্ট আসে, তখন আমাকে ওই ঘাটতির কথা ভাববার বিষয় না, বিষয়টা হচ্ছে গুণগত বিনিয়োগ করা বা গুণগতভাবে ওইটাকে সাশ্রয়ী ভাবে করা। এখানে যেন মাঝখানতে যেন সিস্টেম লসে যেন টাকা না চলে যায়। এই যে অপারগতা, কোনো কাজ খরচ করতে না পারা, এটাও কিন্তু একটা দুর্নীতি। কেউ হয়তো মনে করেন যে খরচ করলে দুর্নীতি হবে, ঠিক আছে আমি খরচ করলাম না, ওটাও একটা দুর্নীতি। কারণ আপনাকে অ্যাকশন করতে হবে, অ্যাকশন না হলে আপনি ঠেকাতে পারবেন না পরিস্থিতি। আপনাকে অর্থনীতিকে সচল করতে হবে, প্রয়োজন হলে মানুষকে বাড়ি বাড়ি দিয়ে ফ্রি খাবার দিতে হবে সময়ের মতন, কারণ তাকে বাঁচিয়ে রাখতে হবে, সে বাঁচিয়ে রাখলেই সে ইয়ে হবে। তো সেই জন্যই রেভিনিউ আর্নিং কম হবে, এটা তো স্বাভাবিক, কারণ অর্থনীতিতে যেহেতু চঞ্চলতা নেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু টিকে থাকতে হবে। ঝড়ের সময় আপনি নৌকা থামিয়ে দিলে কিন্তু হবে না। আপনি ঝড়ের সময় যদি জাহাজ যদি থামিয়ে দেন, তাহলে কিন্তু আপনি উল্টে যাবেন। আপনাকে আরো স্ট্রংলি সামনে এগিয়ে ধরে আপনাকে মাস্তক ধরে রাখতে হবে। সেই কারণেই টাকার অসুবিধা হবে বা হবে কিনা, ঘাটতি, এই বিষয়টা বড় পয়েন্ট না। এই অর্থনীতির থেকেই সেটা কিন্তু উদ্ধার হবে। আমাদের নানান ধরনের লক্ষণ আছে, বিষয় আছে, সেখান থেকে আমরা বরং সেখানে যদি এই ঘাটতি নামানোর নামে, এই ঘাটতি পূরণের নামে যদি আমরা অনেক অনৈতিক পথে যদি যাই, অনেক অসত্য পথে যদি যাই, দুর্নীতির কথাও যেমন বললাম, তাহলে কিন্তু আমাদের এটা আরো ক্রাউডিং ইফেক্ট আরো বেশি হয়ে যাবে। সুতরাং সরকারের যে ব্যয় হবে, এটাই হবে অর্থনীতিতে বিনিয়োগ। সুতরাং এই বিনিয়োগটা যেন কোয়ালিটেটিভ বিনিয়োগ হয়, শুধু নাম কাস্তে টাকা দিয়ে না। তো সেই ব্যাপারেই, সেটা হলেই আমি মনে করি কোনো ঘাটতি নিয়ে বা টাকা কোত্থেকে আসবে হবে সে চিন্তা অত বেশি গৌণ মুখ্য হয়ে দাঁড়াবে না। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর জামাল উদ্দিন আহমেদ যেটি গুণগত ব্যয়ের কথা বললেন ডক্টর আব্দুল মজিদ স্যার, সেই ব্যয়টি আসলে স্বচ্ছতার ভিত্তিতে করার ক্ষেত্রে তো বড় ধরনের একটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সবসময়, কিন্তু আমরা দেখি যে আসলে বারে বারেই সবসময় দুর্নীতির নানা অভিযোগ আসে, এবং সেটির কারণেই কি আমাদের বাজেটের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না, বা আমরা যে প্রবৃদ্ধির কথা বলি সেখান থেকে অনেক পিছিয়ে আসি। এই জায়গায় আসলে কি ধরনের সংস্কারমূলক পদক্ষেপ? এটা তো আপনি ইউ আর রাইট। কারণ হলো আপনি একটা টাকা খরচ দেখাইলেন, এটা দিয়া যে ভ্যালুটা অ্যাড করবে, সেই ভ্যালু যদি অ্যাড না হয়, তাহলে এই টাকা আমি খরচ করি কী লাভ? আমার ইকোনমিক বেনিফিটটা কি? এই যে প্রজেক্টটা আমি নিলাম, প্রজেক্টটা নেওয়ার পরে এটা তো ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং এই ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে টুলস ব্যবহার করি, এটা তৈরি করা হচ্ছে। সেই টেকনিকটা অ্যাপ্লাই করে আমি প্রজেক্টটাকে একনেক থেকে পাস করাইলাম। এখন দেখা গেলো এই প্রজেক্ট কমপ্লিট হয় নাই। যে প্রজেক্ট ডাইরেক্টর আছে উনি 14 জায়গার দায়িত্বে আছেন। ওনাকে কিছুদিন আগে আমরা শুনলাম যে 2-3 বছর ধরে শুনতেছি যে প্রজেক্ট ডাইরেক্টর উইল বি রেসপন্সিবল সোললি ফর দ্যাট প্রজেক্ট ইন দ্যাট কেস, সো দ্যাট সে পুরাটা অ্যাকাউন্টেবল হবে এটার জন্য। এটারও কোনো রেজাল্ট আমরা দেখতেছি না। সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যে ইকোনমিক বেনিফিটটা আমি পাবো, সেটা তো পাচ্ছি না। সেটা যদি না পাই, তাহলে দেশ আগাবে কীভাবে? ওই যে এক্সপেক্টেড যে জিডিপি গ্রোথ আমি টার্গেট করলাম 5 ইয়ার প্ল্যানে, সেটা তো আমি রিচ করতে পারতেছি না, বিকজ অফ দিস ইনএফিসিয়েন্সি। এবং এটাকে ইনএফিসিয়েন্সি বা ইরেগুলারিটি বলবো, নন কমপ্লায়েন্স বলবো। সে যদি তাতেও পার্লামেন্টের রুলস অ্যান্ড প্রসিডিউর অনুযায়ী আপনার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে এটা নিয়ে ব্যাপক ডিসকাশন হওয়া উচিত। এই সমস্ত প্রজেক্ট কেন এভাবে পড়ে আছে। তারপরে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, পাবলিক আন্ডারটেকিং কমিটিতে, এই মিনিমাম এই 3টা কমিটি যদি সঠিকভাবে কাজ করে, তাহলে তো আপনার এগুলোর মধ্যে একটা এফিসিয়েন্সি, অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি যখন ফিক্স হবে, ফিক্স হওয়ার পরে আপনি যদি আবার তারে যেই লাউ সেই কুমড়া করে রেখে দিলেন, তাহলে তো হলো না। মানে এটার আপনাকে অ্যাকশান নিতে হবে। সেই অ্যাকশান তো আমি নিচ্ছি না। তারপরে আসেন আপনার জানেন রেভিনিউ কালেকশানে আমাদের যে সোর্সগুলো আছে, মজিদ ভাই তো আপনার এনবিআর চেয়ারম্যান ছিলেন, সর্বোচ্চ পজিশন, এবং উনি আমাদের থেকে ভালো জানেন। ট্যাক্স যেটা কালেকশন করে যেই লোকে ট্যাক্স দিচ্ছে, ওনাকেই খালি গুতাইতেছেন আপনি, কিন্তু নতুন এরিয়া আপনি বাইর করতেছেন না, নতুন এরিয়া বাইর করতেছেন না। এবং
বারবার বলা হচ্ছে যে গত কয়েক বছর ধরে বলা হচ্ছে যে উপজেলা লেভেলে ট্যাক্সের রেভিনিউর অফিস যাবে, ভিএটির অফিস যাবে, এবং উপজেলাটা করা হয়েছিল 1982 সালে না 84 সালে। তখন আপনার উদ্দেশ্য ছিল তো উপজেলাটা বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। সেখানে এনবিআরের অফিস থাকবে, স্বাস্থ্য বিভাগের এখনও 9টা মন্ত্রণালয়ের অফিস আছে, কিন্তু এনবিআরের অফিস নেই। এনবিআরের অফিস যদি থাকতো তাহলে 500 উপজেলায় যদি আপনার এই উপজেলাতে আপনার যে অফিসগুলো থাকতো, সেখানে এই বিল্ডিংটা বানানোর সময় তো মন্ত্রণালয় সচিবালয় যেরকম এখানে অর্থ মন্ত্রণালয় এই ফ্লোরে অমুক মন্ত্রণালয় ভাগ ভাগ করা আছে, সেই মিনি সেক্রেটারিয়েট সেখানে, সেটার চিন্তাই তো এটা করা হয়েছিল উপজেলা। সেই উপজেলা লেভেলে এখনও ব্যাটারি অফিস যায় নাই। তার মানে অনেক জেলার আর এনবিআরের অফিসগুলো আছে কি খুবসির মধ্যে নেই। আমি আমাদের নোয়াখালীতে দেখি যে ইনকাম ট্যাক্সের অফিস খুঁজে বাইর করতে হলে যে চিপার মধ্যে যাইয়া দেখতে হয়। ওয়াই নট ইট দিস ইজ ইন দি ডিসির অফিস? এনবিআর শুড বি মেইন সেন্ট্রাল পয়েন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট গভর্নমেন্টের টাকা কালেকশনের। সেই এনবিআরের অফিস যদি ডিসির অফিসে থাকে পাশাপাশি। আর এখন যেহেতু এখন আরেকটা সুযোগ হয়েছে যে আপনার বিচার বিভাগ এবং প্রশাসনকে আলাদা করার কারণে বিচার বিভাগ এখান থেকে চলে গেছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এখানে নাই। এখন সেই জায়গায় এনবিআরকে জায়গা দিতেছে না। তার মানে কি এনবিআরের লোকের ইভেন লোয়ার লেভেলে, থানা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে অনেক অফিসারের গাড়ি ঘোড়া নাই। এরা ক্লায়েন্টদের গাড়িতে করে ক্লায়েন্টের কাছে যায় তারে ট্যাক্স করতে। এটা তো লজ্জাজনক। এবং এটা ঢাকায় নিজস্ব মানে ভবনও নাই, ঢাকায় তো এখনো ওরকম ভাবে হয় নাই। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে বিভিন্ন কন্ট্রাক্টরের বাড়ি ভাড়া করি এখনো বাড়ির মধ্যে, মানুষের বাড়ির মধ্যে এনবিআর অফিস। হোয়াট ইজ দিস? এটা তো এটা স্বাধীন বাংলাদেশে 50 বছর পরে এটা তো আমরা দেখতে চাই না। স্বাধীন বাংলাদেশে 50 বছরের মানুষ এটা দেখতে চায় না। তারপরে আসেন আপনার ধরেন ব্যাংক, এই যে মিউনিসিপ্যাল ট্যাক্স আমরা কি কালেক্ট করতেছি? নো। মিউনিসিপ্যাল ট্যাক্স আপনি ধরেন পুরা যদি অ্যাসেস করেন, অস্ট্রেলিয়াতে এক লোকের সাথে কথা হলো, উনি বাংলাদেশি আইসিটির এক্সপার্ট। উনি বললেন যে ভাই আমি ডাটা স্টোরেজের কাজ করবো। কী ডাটা? রেভিনিউ ডিপার্টমেন্টের অস্ট্রেলিয়ার। মানে ওইটা প্রত্যেকটা জায়গায় গ্রামীণ ফোনে যেরকম সিম বিক্রি করে যেরকম দোকানগুলো আছে না, এনবিআরের অফিসে ওখানে কালেকশন পয়েন্ট আছে, সেখানে যাই আপনি ট্যাক্সের টাকা দিয়ে দেবেন। তো এই যে অবস্থা, এখানে মিউনিসিপ্যালিটির ট্যাক্স কালেকশন হচ্ছে না। তারপরে আসেন ওয়েলথ ট্যাক্স নাই, বাইর করতেছে না। ব্যাংকিং ট্রানজাকশনের উপরে ট্যাক্স করা যায়, মানি লন্ডারিংয়ের উপরে বিদেশ থেকে যে টাকা পাচার করতেছে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা, সেই সমস্ত সেই লক্ষ হাজার কোটি বলবো আমি, এটাকে যদি আপনার এই টাকার উপরে এইটা বাইর করি ওইখান থেকে উদ্ধার করে আনি আপনি দেন, তারপর ওয়েলথ ট্যাক্সের উপরে ওয়েলথ ট্যাক্স বসান, তাহলে রেভিনিউ তো প্রবলেম হওয়ার কথা না। বাংলাদেশ সরকারের বাজেট কেন 6,50,000 হবে কেন? ইট শুড বি 16,50,000, 16,50 কোটি হওয়া উচিত বাজেট। তো সেই ক্ষেত্রে আপনার তারপরে আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তারপরে আসেন অ্যাড্রেসিং করোনা যদি অ্যাড্রেস করতে হয় আপনাকে, তাহলে আপনাকে ভ্যাকসিন আপনাকে এখন শর্ট টার্মে আপনাকে ইম্পোর্ট করে আনতে হবে। লং টার্মে আপনি আপনার এখন থেকে 5 থেকে 6 মাসের ভিতরে এটা প্রোডাকশন করা সম্ভব, এবং সেটা আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। সেই ক্ষেত্রে সরকারের যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে মিনিমাম 50% অফ দিস রিকোয়ারমেন্ট দে শুড প্রডিউস দ্যাট, যাতে অন্য কেউ দান্দালি করতে না পারে। মানে যখনই সুযোগ পায় তখন সুযোগ সন্ধানীরা এদিক সেদিক লড়ায় দাম বাড়াইয়া দেয়। তারপরে আসেন আপনার ইন্টারনাল যে প্রোডাকশন ক্যাপাসিটি, সেটা আপনাকে ইউটিলাইজ করার জন্য মিনিমাম নেক্সট সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে আপনাকে ওইটাতে যাইতে হবে। তাহলে এখন ইম্পোর্ট করে আপনি চালান, যেটা আমি ইম্পোর্ট করে আনার জন্য আমরা প্রথমে প্রস্তাব করছি, সবাই এটাতে এগ্রি করে, সেটা যদি হয়। তারপরে হলো ম্যানেজমেন্টটা, যেটা করোনার ম্যানেজমেন্ট, এটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে না, এটা হচ্ছে কি ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট। ব্যুরোক্রেট, পলিটিশিয়ান, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, সবাই প্রফেশনাল গ্রুপ, সবাইকে একসাথ করে যদি আপনি আনেন, তাহলে এখানে এটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে আপনার ধরেন আমাদের যে এখনকার যে সমস্যা, এই সমস্যা হয়তো 100 বছর আমরা দেখব না, কিন্তু এই পরিস্থিতিতে আমরা তলায়ও যেতে পারি। তারপরে আসেন এডুকেশন এবং একটা জামালউদ্দিন, আমরা একটা বিরতি নিয়ে এসে পরে আবার কথা বলি। এই হেলথ এবং এডুকেশন, এই এক্সপেন্ডিচারটা রেভিনিউ খাতে দেখানো উচিত না। এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, দিস ইজ ইনভেস্টমেন্ট, এটা পুরাই ইনভেস্টমেন্ট, এবং জাতির সন্তানদেরকে আপনি তৈরি করার জন্য এবং মানুষকে বাঁচানোর জন্য। এটা কিন্তু এই হিউম্যান ক্যাপিটালকে আপনি
রেস্কিউ করার জন্য এটা এই টাকাটা। সেক্ষেত্রে দিস এভরি এক্সপেন্ডিচার শুড বি ট্রিটেড অ্যাজ ডক্টর জামালউদ্দিন আহমেদ, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। সাজ্জাদ আলম খান তপু, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এই বছরের বাজেট প্রত্যাশা, যেটি একটি কথা উল্লেখ করেছেন যে করোনাকালীন সময়কে গুরুত্ব দিয়ে বা সেখানের ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে স্বচ্ছতা দরকার। আমরা তো শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলেছি, সামাজিক সুরক্ষা খাতের কিছু বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এই করোনা দুর্যোগের ভিতরে সবচেয়ে বেশি সক্রিয় ছিল বাংলাদেশের কৃষিখাত, যেখানে করোনার ছোবল ব্যাপকভাবে পড়েনি, এবং বাংলাদেশে যে প্রাতিষ্ঠানিকভাবে কৃষিকার্য পরিচালনা করা হয় সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার যথেষ্ট সুযোগও রয়েছে। আমাদের প্রাজ্ঞ কৃষকরাও কিন্তু সেই জায়গাটি করেছেন, কিন্তু ব্যত্যয় ঘটেছে সরবরাহ পদ্ধতিতে আর কি, অর্থাৎ কৃষিপণ্য উৎপাদন করেছে এবং সরবরাহের ক্ষেত্রে একটি ব্যত্যয় ঘটেছে। আপনি এই মুহূর্তে যদি দেখেন চাঁপাইনবাবগঞ্জে যে বিপুল পরিমাণ আম সংগ্রহ করা হচ্ছে তা ঢাকা শহরে কিভাবে আসবে সেটা নিয়ে একটি বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন তৈরি হচ্ছেন। অর্থাৎ সংক্রমণ বেড়ে গেছে, আমের ট্রেনের সাথে সেখানকার সংযুক্তি নাই, ট্রাক বা অন্যান্য ব্যবস্থাপনার জায়গাতে কিন্তু একটা ধাক্কা লাগতে পারে। আমি বলছি যে বাংলাদেশের কৃষক যাতে প্রণোদনা পেতে পারে এবং সেই প্রণোদনার যে একটি প্রাতিষ্ঠানিক রূপ সেটিকে কিন্তু আমরা বরাবরই বলছি, সেই ক্ষেত্রে কিন্তু বরাবর হচ্ছে না। আমরা সারের ক্ষেত্রে, ডিজেলের ক্ষেত্রে কিছু কিছু সময় হয়তো ভর্তুকি দেওয়া হয়। আমি এবার বলবো যে কৃষকের জন্য কৃষির যে উপকরণ সেই উপকরণগুলোতে আরও পর্যাপ্ত ধরনের প্রণোদনা দেওয়া দরকার, সহযোগিতা দরকার, ভর্তুকি দেওয়া দরকার, যেটি আমাদের WTO রুলসের ভিতরে থেকেই সরকার সেটিকে নিশ্চিত করতে পারে। অর্থাৎ কৃষিক্ষেত্রে যদি আমরা আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে পারি এবং তাহলে দেখব যে আমাদের যে খাদ্য সংকট, অর্থাৎ খাদ্যে যদি আমরা স্বয়ংসম্পন্ন থাকতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অভ্যন্তরীণ অস্থিরতার যে ক্ষেত্র সেটি কিন্তু আসলে মোকাবেলা করা সম্ভব। একই সঙ্গে আমরা দেখছি ঢাকা বা বড় বড় শহরে যাদের চাকরিচ্যুত হচ্ছে তারা সবাই গ্রামে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ গ্রামীণ অর্থনীতিতে ওই সমস্ত ফিরে যাওয়া মানুষদেরকে সংযুক্ত করবার জন্য আমাদের একটি কর্মকৌশল নির্ধারণ করাটা খুবই জরুরি, এবং এই কর্মকৌশল নির্ধারণ করতে গেলে বাজেটীয় পদক্ষেপ প্রয়োজন। সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে আমাদের কাছে কোনো তথ্য উপাত্ত এখনও আসেনি। অর্থাৎ কাজের যে বিপুল যে জনশক্তি গ্রামে ফিরে যাচ্ছে তাদেরকে সেখানেই কর্মমুখী করে গড়ে তুলতে হবে, এবং সেই জন্য আমার কাছে এই মুহূর্তে মনে হয় বাংলাদেশের জিডিপির গ্রোথ 7% হবে না 5% হবে না 8% হবে, সেই বিতর্কের জায়গাতে না যে এই যে মানুষের কাজের যে সুযোগ, কাজ হারানো বেকার মানুষের যে সুযোগ, বিদেশ থেকে যে বন্ধুটা ফেরত আসছে, সারা জীবন যিনি অর্থনীতিতে কন্ট্রিবিউশন করেছেন তাকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য যে প্রণোদনা দেওয়া, কাজের সুযোগ তৈরি করে দেওয়া, সেটি হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে তৃণমূলে সেই জায়গাটিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে। একই সঙ্গে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছে যারা গ্রামগঞ্জে কাজ করে তাদেরকে কিন্তু আসলে মূল স্রোতধারায় সম্পৃক্ত করবার ক্ষেত্রে কিন্তু আমাদের নাই। আমরা শহরকেন্দ্রিক কমার্সের প্ল্যাটফর্ম দেখি, কিন্তু আমরা যদি উপজেলা পর্যায়ে দেখি, ইউনিয়ন পর্যায়ে দেখি, ইভেন কি মধ্য শহরের পর্যায়েও যদি দেখি, সেখানকার উদ্যোক্তাদের সাথে সরাসরি কমার্স প্ল্যাটফর্মের কোনো সংযুক্তি আমরা করতে পারিনি। স্থানীয় প্রশাসন এবং আসলে আমাদের প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় যদি একটি বড় ধরনের প্ল্যাটফর্ম স্থানে স্থানে তৈরি করা যায়, তাদের পণ্য সরবরাহ করার মধ্য দিয়ে সেইখানকার অর্থনীতির গতিপ্রবাহ সচল রাখা সম্ভব। আমরা বড় শিল্পের ক্ষেত্রে প্রণোদনা দিতে দেখেছি, মাঝারি শিল্পের ক্ষেত্রে প্রণোদনা পেয়েছেন, এবং সেই প্রণোদনা শিল্পের মালিকরা যেভাবে পেয়েছেন কর্মীরা কিন্তু সেভাবে পায় নাই। শিল্প বলতে আমরা বোঝাতে চাই মালিক, কর্মী এবং সর্বোপরি সার্বিক ব্যবস্থাপনা। সেই প্রণোদনার আরও বেশি অর্থ দরকার, এবং সেটি যাতে শিল্পের প্রত্যেকটা পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় সেটির একটি পদ্ধতি আমরা আসলে বাজেটে চাই। এবং বরাবরই আমিও আমাদের খ্যাতিমান শিক্ষাবিদ পারভেজ ভাইয়ের সাথে একমত পোষণ করি, ঘাটতির বিষয় বিবেচনা না করে জনকল্যাণ, অর্থনীতি পুনরুদ্ধার, কাজের সুযোগ তৈরি করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং আমাদের যে শিক্ষা প্রবাহ সেটি আসলে অবিরাম গতিতে শক্তিশালী রাখাই হচ্ছে এইবারের বাজেটের মূল চ্যালেঞ্জ, এবং সেই জায়গায় আমাদের শক্তিশালী অবস্থানে থাকা। সাজ্জাদ আলম খান তপু, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক আহসানুল আলম পারভেজ, যেটি সাজ্জাদ আলম খান তপু বলছিলেন যে কর্মসংস্থানের উপর জোর দেওয়ার কথা, কারণ এই করোনাকালীন সময় অনেক মানুষ বেকার হয়েছেন। আপনি জানেন যে অনেক দরিদ্রের সংখ্যাও অনেক বেড়েছে। একটি বেসরকারি হিসেবে দেখা গেছে যে প্রায় 2 কোটি মানুষ নতুন করে তার কর্ম হারিয়েছেন বা দারিদ্র্য সীমার
চলে এসেছেন, সেখানে তাদের জীবন রক্ষার জন্য কি ধরনের কর্মপরিকল্পনা? সম্মানিত এই আলোচক, হি হ্যাজ হিট দি প্রবলেম একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক, যে আরবান ওয়ার্কিং পিপল যারা কর্মচ্যুত হচ্ছে ওদেরকে কিন্তু ধারণ করবে আবার তাদের মা সেই গ্রাম। তো গ্রামের প্রতি মানুষের টান কি, এটা আর লেকচার দিতে হচ্ছে না। ঈদের সময় বাপের কাছে মায়ের কাছে মানুষ সমুদ্র নদী পার হয়ে চলে যাচ্ছে। তো এই যে রুরাল ইকোনমি এই কন্টেইন করবে এই কর্মচ্যুতদেরকে, আরবান ওয়ার্কিং পিপলকে, এদের জন্য ওখানে গ্রামীণ অর্থনীতিতে অনেক ইনভেস্টিং ইন দ্য পিপল, ইনভেস্টিং ইন এগ্রিকালচার, ডাইভার্সিফিকেশন অফ এগ্রিকালচার, এটা করতে হবে। আমি তো একটু আবেগগ্রস্ত লোক, তো আমি আজকে 4-5 বছর ধরেই চিন্তা করতেছি যে আপনার এই গরিব বান্ধব বাজেট। আমি অন্তত এতটুকু খুশি হয়েছি, আমাদের লোটাস কামাল ভাই এবার আগে থেকেই বলেছেন যে এবারের বাজেট হবে দরিদ্র বান্ধব। সো এবারের বাজেট দরিদ্র বান্ধব হবে কি হবে না আমি ওনাকে সমালোচনা করব না, অন্তত উনি তো ক্যাপশনটা বলেছেন। আমি কিছু জিনিস ওনাকে ধরাই দিতে চাই, ওনার মতো করে বলতে চাই যে আমাদের গ্রোথ উনি 7% বলেছেন, এটা হবে না। তো আমরা এবার যা করেছি হয়তো এর চেয়ে একটু বেশি করতে পারবো যদি দুর্নীতি না হয়ে ভালোভাবে আমরা ইনজেক্ট করতে পারি। 2 নম্বর যে জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা দেশে যেরকম নারী পুরুষ একটা ভাগ থাকে যে পপুলেশনের, একটা দেশের মধ্যে আবার একটা নেশনেরও আবার ভাগ থাকে কি, দরিদ্র নেশন, বড়লোক নেশন। লোটাস কামাল ভাইয়ের যেই কার্যকলাপ করতেছে এখানে সেই গরিব নেশন, আমার জাত যে বাঙালি আমরা যারা গরিব, আমাদের অসুবিধা হচ্ছে কারণ এনবিআর চেয়ারম্যান সাহেব খুবই ভালো জানেন যে আমরা ট্যাক্স বেশি দিচ্ছি। এই কর্পোরেটটা তো 42% দিচ্ছি, ওটা ঠিক আছে, কিন্তু আমি যখন চানা বুট খাচ্ছি, আমার ড্রাইভার যখন চিপস খাচ্ছে, আরেকজন যখন মিষ্টি কিনতেছে, কিন্তু এই জায়গায় ভ্যাটে আমরা কিন্তু গরিব বড়লোক সমান দিচ্ছি। সো এটা কিছু করা যায় কিনা একটু দেখতে হবে। 2 নম্বর হচ্ছে উনি যেটা বলে ফেলেছেন যে গ্রামে যখন আপনি ইনভেস্টমেন্ট বাড়াবেন, ইনফ্লেশন যেন না হয়, আমাদের বিশ্বমাতাব্বররা আবার ওটা নিয়ে চিন্তা করে। সো নন ইনফ্লেশনারি মেথডস আছে টু ইনভেস্ট ইন দ্য পিপল, ওটা আমাদেরকে একটু দেখতে হবে। আর আমাদের এই যে বললাম যে নেশনের উইদিনে রিচ অ্যান্ড পুয়ার, এটার গ্যাপ বেড়ে যাবেই নর্মাল, কারণ হচ্ছে যে এটার গ্যাপটা বেড়ে যাবে। এই যে ডিসক্রিমিনেটরি বাজেট, ভ্যাটে বৈষম্য, ব্ল্যাক মানিতে হোয়াইট করার মধ্যে বৈষম্য, এতে আপনি দেখবেন এই বাজেটের মধ্যে যখন হিস্সা আসবে, যে গরিবের হিস্সা, মেয়ের মানুষের হিস্সা, এটার হিস্সা, তখন গরিবের হিস্সা সবসময় 8-10 হাজার 50 হাজার কোটি টাকা কম হয়ে যাবে। কারণ ওই যে বললাম যে সে ট্যাক্স বেশি দিচ্ছে, তার আয় কম, খাস জমি পাওয়ার ক্ষেত্রে সে বৈষম্য শিকার হচ্ছে, ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে সে বৈষম্য শিকার হচ্ছে, তার কাছে ডিভাইস যাচ্ছে না। তো সব কিছু মিলে এই ডিসক্রিমিনেশনটা আপনাকে একটু আমাদেরকে কমায় আনতে হবে, না হলে আমাদের বাজেট ওই অর্থমন্ত্রী আমাদেরকে বোকা বানাতে পারবে না। আমাদের গরিব বান্ধব বাজেট। আবার আসবো আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যেটি বৈষম্য কমানোর কথা বলছিলেন পারভেজ স্যার, আসলে বৈষম্য এই করোনাকালীন সময় তো বৈষম্য আরও বাড়ছে, দিনে দিনে আরও বাড়ছে, সেখানে আসলে কি পরিকল্পনা বা সরকারের হাতে কি ম্যাজিক আছে যে বৈষম্য কমতে পারে? বৈষম্য কমানোর পথ কিন্তু একটাই, সেটা হচ্ছে দরিদ্র বান্ধব বাজেট করা। এটা শুধু শব্দগতভাবে থাকলে হবে না, বহুদিন যাবতই বলা হচ্ছে যে আসলে এবারের বাজেটটি হতে হবে কিন্তু আমজনতার বাজেট বা অথবা জীবন ও জীবিকার বাজেট। কথাটা এই জন্যই বলছি যে জীবন আর জীবিকার সংকটটা কিন্তু দরিদ্রের, ওই ধনীর নয়। বৈষম্য যার যে উপরে অবস্থান করছে তার নয়, এটা হচ্ছে ওই দরিদ্রের বা সুতরাং বরাদ্দই, তবে ওর সাথে এমন কর্মবিভাজন, এমন পদ্ধতি প্রক্রিয়া যেটা দিয়ে যেন দরিদ্রের কাছে, মধ্যবিত্তের কাছে পয়সা যায়। পয়সা গেলেই তখন তার ক্রয় ক্ষমতা বাড়লেই বা ক্রয় ক্ষমতা ঠিক থাকলে তখন অন্যান্য জিনিসগুলো করবে। আর যথার্থই বলেছেন, ভ্যাট টাচেস এভরিবডি বাট ইনকাম ট্যাক্স ডাজ নট। সুতরাং সকল আপামর জনতা ভ্যাট দেবেন, কিন্তু সেই ভ্যাটের টাকা সরকারের কোষাগারে যাবে না। মাঝখানে পড়ে ব্যবসায়ীরা বা অন্যরা এনবিআর সাথে শুধু দেন দরবার করতেই থাকবেন, এই পদ্ধতি না সেই পদ্ধতি, মেশিন দিলেন কি না দিলেন,
কথা কিন্তু এই যে টাকাটা কিন্তু ঠিকই চলে যাচ্ছে গহ্বরে, কারণ ভ্যাট তো দেওয়া বন্ধ নাই। জিনিস যখনই কেউ কিনছেন ওর সাথে ভ্যাট দিচ্ছেন, সকলেই দিচ্ছেন, আবহাওয়ার জনসাধারণও দিচ্ছেন। যিনি 18 তলা টাওয়ারের মালিক তিনিও দিচ্ছেন, আর ওই ভিখারিও দিচ্ছেন। কিন্তু ওই টাকাটা সরকারের খোরাগারে আসছে না। ওখানে পদ্ধতি 2012 সালে আইন করলাম, 91 সালে আইন করলাম, এর প্রবর্তনে কত কিছু কথাবার্তা চলছে, কিন্তু ভ্যাট দেওয়া তো বন্ধ নাই। সুতরাং ভ্যাট মানুষ দেবে, সেই ভ্যাটের টাকা যাতে ওই জনগণের কাছে যায়, সেইটা যাওয়ার সরাসরি ডাইরেক্ট পদ্ধতি নিশ্চিত করতে হবে। এটা ম্যাজিকের বিষয় না, এখানে হচ্ছে যে চিন্তা শক্তির বা পরিকল্পনার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যাপার আনা। আমি 50 লাখ লোকের শুধু টাকা দিলাম, বললাম 2.5 লাখ, সেই 50 লোক কারা, তাদেরকে সিলেকশন, সেটা অর্থ বিভাগ থেকে যেটা করা হচ্ছে, তার দেখা যাচ্ছে যে সেটা স্বাভাবিকভাবে, এটা এত বড় একটা ইকোনমিতে এটা স্বাভাবিকভাবে চিহ্নিত করে। এইসব ব্যাপারগুলোকে এমন ভাবে করতে হবে যে আমরা যেখানে এত অ্যাপস বা এত কিছু তৈরি করেছি, আমরা শিক্ষা বৃত্তির টাকাগুলো পর্যন্ত আজকাল ছাত্রদের ইয়েতে দিয়ে দিতে পারি। তাহলে আমার কেন, যে যত মানুষের আমার ন্যাশনাল আইডি কার্ড আছে, আমি সেই দিয়ে কেন সরাসরি দিতে যাচ্ছি না? আমি কেন সেই আমার সেই 20,000 কোটি টাকা যে এসএমইদের যে স্টিমুলাস আগে, সেটা এখন শেষ পর্যন্ত ওই এনজিওর মাধ্যমে যেতে হচ্ছে, সেখানে 4% সুদে দিতে হচ্ছে, ওর কাছ থেকে 1% নেওয়া হবে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার করা হচ্ছে। কেন এটা আমাকে এমন ভাবে, আমরা অতীতেও আমাদের তো সে অভিজ্ঞতা আছে, আমরা পুরোপুরি সুষম আমরা রেশনিং সিস্টেম চালু করে দিতে পারি। সেই রেশনিং এ যেন সবাই শ্রেণী বিভাগ অনুযায়ী তারা যাবে। এখন এখানে হচ্ছে যে দুর্নীতি যদি আমি না ঠেকাতে পারি, আমরা 10 টাকা চালের মানে ন্যায্য মূল্যের চাল কিন্তু গত বছর ওই করোনা শুরু হওয়ার পরে কিন্তু বিক্রি শুরু হয়েছিল, 1 সপ্তাহ বেশি সেই কর্মসূচি টেকেনি। কারণ দেখা গেল যে কারোর সবাই ওখান থেকে যে যেভাবে পেরেছেন সেই চাল তারা সরিয়েছেন বা করেছেন, অর্থাৎ ওই দুর্নীতিকে থামানো যায়নি। সুতরাং দুর্নীতি থামিয়ে ভ্যালু ফর মানি, আমি যেটা মনে করি, গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়ে যেন টাকাটা খরচ হয়, অর্থাৎ টাকা খরচ করে যেন গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়। আমি গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস না করে টাকা খরচ করলাম বা দেখালাম, সেই সংখ্যাতাত্ত্বিক বিচার দিয়ে একটা বড় জিডিপি বানালাম, এবং সেই জিডিপি কে জনসংখ্যা দিয়ে ভাগ করলাম, করে দেখলাম যে আমার $2024 জায়গায় আমার এখন মাথা পিছু আয় হয়ে গেছে 2048 বা 2200। আব্দুল মজিদ স্যার, আমরা এই যে 140 বাড়লো, এই 140 কি সকলকে বেড়েছে? তো বাড়েনি। এই ব্যাপারগুলোকে আসলে আমরা একটা বিরতি নিব, আমার সঙ্গেই থাকবেন। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, যেটি নিয়ে আমরা বলছিলাম যে দারিদ্র্যর সংখ্যা বাড়ছে, মানুষের কর্ম হারাচ্ছে, কিন্তু কর্মসৃজনের জন্য যে বেসরকারি বিনিয়োগকে উদ্বুদ্ধ করা বা অর্থনৈতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য যেসব সংস্কারমূলক পদক্ষেপ দরকার, সে আসলে করোনাকালীন সময়ে বাস্তবতা নিরিখে সেই ধরনের পদক্ষেপ নেওয়া কি সম্ভব? এখন সব কিছু এস্টিমেট করতে পারতেছে না, কিন্তু কিছু কিছু নিচ্ছে, কিন্তু আরও নেওয়া উচিত আর কি, মোর এনহ্যান্স করা উচিত এটা। যেমন আপনি ধরেন রিটার্নি যে মাইগ্রেন্ট আছে আমাদের দেশে, মানে বিদেশ থেকে কাজ চলে গেছে, চলে এসছে, এই লোকগুলা তো ওখানে কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করতো, মিডল ইস্টে বলেন, ইউরোপে বলেন, বিভিন্ন জায়গায়। আমাদের এখানে যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে, এই মেগা প্রজেক্টে এদেরকে, এরা যদি চাকরিচ্যুত হয়ে এখানে আসে, এদেরকে গভর্নমেন্ট ফার্স্ট তাদেরকে লিস্ট করা উচিত এয়ারপোর্টে ঢোকার সময়, যে ভাই আপনি কোথায় চাকরি করছেন আর আপনার কি কি অভিজ্ঞতা আছে এটা নিয়ে, তারপরে এই সমস্ত প্রজেক্টের মধ্যে রাখেন তাদেরকে। এখানে আপনার ইললিগাল বিদেশি যারা মানি লন্ডারিং করে টাকা পাঠায়, 47,000 না 48,000 কোটি টাকা আপনার বাংলাদেশে বিদেশি লোকেরা কাজ করে নিয়ে যায় প্রতি বছর। আমাদের রেমিটেন্স যেটা আসে তার ডবল পরিমাণ টাকা বাইরে চলে যেতেছে ওইভাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য আমাদের রিপ্লেসিং আপনার ইভেন আপনাকে টার্গেট নেওয়া উচিত যে ফরেন ওয়ার্কার যারা আছে তাদেরকে রিপ্লেস করার মতন ক্যাপেবল বাঙালি যদি আসে, একটু লেস ক্যাপেবল হইলেও তারা এখানে সুযোগ দেওয়া উচিত। ইন দ্যাট কেস উই ক্যান রিপ্লেস দ্যাম। তারপরে আপনার ইনইকুয়ালিটি যে রিডাকশনের জন্য মেকানিজম, সেটা আপনাকে নিতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত কতগুলো পদ্ধতি আছে,
সেই পদ্ধতি যেটা বললেন যে ভ্যাটের ভিএটি এবং ইনকাম ট্যাক্স, একটা হলো ডিরেক্ট ট্যাক্স, একটা ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আপনি এক ধরনের অ্যাপ্রোচে যাবেন, ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আরেক ধরনের অ্যাপ্রোচে যাবেন। যেটা ক্রস সেকশন অফ দি পিপল যারা মানে এটাতে এফেক্টেড, সেই ক্ষেত্রে আপনার রেটটা লোয়ার রাখতে হবে ভিএটি। সেটা কিন্তু এখনও হয় নাই, এখনও 14 রকম। আমরা অর্থনীতি সমিতি থেকে একবার প্রপোজাল দিয়ে 10%, ফার্স্টে 10% করেন, তারপরে আস্তে আস্তে যদি বাড়ার নাম্বার অফ এসএসসি বাড়ান, মানে ভ্যাট পেয়ার বাড়াইয়া সংখ্যা বাড়াই দিলে অটোমেটিক্যালি আপনি রেট কমাই দিতে পারবেন। তাহলে লার্জার নাম্বার অফ দি পিপল দিলে টোটাল ভলিউম কিন্তু বেড়ে যাবে। তারপরে আসেন আপনার এটা ইনইকুয়ালিটির ক্ষেত্রে একটা কাজে লাগবে। তারপরে দেখেন আপনার এখন দেশে ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই, কিন্তু স্টক মার্কেটে প্রাইসের দাম বাড়তেছে। হু আর ডুইং দিস থিং? কারা এই কাজটা করতেছে? এটা আপনার, এটা কি ইকোনমি কি? এটা হওয়ার জন্য এটাকে বলে কি, উনি ভালো বলতে পারেন, ফাইন্যান্সিয়ালাইজেশন। এই ফাইন্যান্সিয়ালাইজেশন, এই যে স্টক মার্কেট, দেশের ইকোনমিক কন্ডিশন এরকম, সেখানে স্টক মার্কেটে কলকারখানা বন্ধ, সব জায়গায় দেখা গেছে যে স্টক মার্কেটের দাম বাড়তেছে। তারপর ব্যাংকিং সিস্টেমে এইখানে কিন্তু আপনার এই যে কর্পোরেট গভর্নেন্সের যে প্রিন্সিপালস, এগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন রিসেন্টলি গভর্নমেন্ট একটা ব্যাংকিং কোম্পানি আইনের মধ্যে একটা চেঞ্জ আনছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা অভিনন্দন জানাই গভর্নমেন্টকে, যে এটাকে যেমন আপনি ধরেন ওই সে প্রধানমন্ত্রীর সাথে বিদেশে যায়, উনি এখানে ডিফল্টার। আমেরিকাতে মানে ইউনাইটেড নেশনসে যায় প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়ে, উনি এখানে ট্যাক্স ডিফল্টার, উনি ব্যাংক ডিফল্টার। এদেরকে বন্ধ করেন। চায়নাতে এটা নাই, এবং তারা বিজনেস ক্লাসে উঠতে পারবে না, এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে তারা কোনো ভিআইপি চান্স পাবে না। এরকম এবার কিছু কিছু বেশ কিছু জিনিস আসছে, এটা ডিটেইল এখন আমরা পাই নাই, কিন্তু এইগুলাকে, এটা একটা মেজার। তারপরে আসেন ধরেন ব্যাংকিং সিস্টেমে, ব্যাংকিং সিস্টেমে আপনি ধরেন মনে করেন এই যে ওমেন এন্টারপ্রিনিয়র, এসএমই, তারপরে সিএসএমই, ছোটোখাটো যায় যার কোনো লিঙ্ক নাই, সে লোন পায় না, ব্যাংকের দরজায় ঢুকতে পারে না। ব্যাংকিং সিস্টেমটা এমন, এটা কিন্তু রুট কজ অফ বাংলাদেশ ইনইকুয়ালিটি, ইনকাম ইনইকুয়ালিটি, তা ঢুকতে পারে না। এখানে বড় সাহেবরে আপনার যারা মানে আপনার ওই তেলদার মাথায় তেল ডালতেছে ওনারা, এটা কিন্তু আপনার রিয়েল লোকে, এই যে কৃষকের কথা বলছেন, সে যদি লোন নিতে যায়, লোন ডিফল্ট করলে তারে বাঁধি হাত কড়া নিয়ে আসে। এটা কোন স্বাধীন দেশ? এই স্বাধীন দেশে সার্টিফিকেট মামলা, এটা কোনো স্বাধীন দেশের নমুনা না। তারপরে আপনার ধরেন, তারপরে রেভিনিউ সিস্টেমের যে অটোমেশন, আপনার সব জায়গায় অটোমেশনটা দরকার। এই কারণেই আপনার মনিটারি ট্রানজাকশান যতই অটোমেশন হবে, তখনই কিন্তু রেকর্ড থাকবে, ইউ ক্যান ফাইন্ড দ্যাট আউট। কিন্তু এখনকার সিস্টেমে ক্যাশ সিস্টেম অফ মানে যে লেনদেন সিস্টেম, ক্যাশ সিস্টেমে এটাকে জিরোতে নিয়ে আসা হতো। চায়নাতে আপনি দেখেন সারা দেশে লেনদেন, কিন্তু ক্যাশ কোনো ট্রানজাকশন নেই। আপনি গেলে ওখানে ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আমাদের হাতে সময় কম। জি, দিস মিনস রেভিনিউ সিস্টেমের অটোমেশন ফরজ এখন। এটা অনেক দিন পর আমরা শুনতেছি, এখনও কিন্তু হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। সাজেদ আলম খান তপু, আমরা আরেকটি বিষয় এখানে যেটি আহসানুল আলম পারভেজ স্যার উল্লেখ করেছেন, যে অপরিদর্শিত আয় বা কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়, এটি প্রতি বছরই আমরা দেখি। এটা দেওয়া হয় কেন, বা এটিতে কি অর্থনীতি আসলে কি ধরনের ভূমিকা রাখে? অর্থনীতিতে আমরা উল্লেখযোগ্য কোনো ভূমিকা আসলে দেখি না। যারা লুটপাট করেন তারা আসলে বিনিয়োগ খুব একটা করতে চায় না, তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চায়। বেগমপাড়া নামে আসলে দেশ বিদেশে নানান জায়গায় বাড়িঘর হয়, সেই জায়গায় তারা সেই অর্থ পাঠিয়ে থাকে আর কি। এটি আসলে আমাদের প্রচলিত অর্থনীতিতে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখে না। আমরা আসলে আমজনতার বাজেট চাই, দরিদ্র বান্ধব যে বাজেট চাই, সেই বাজেটে আরেকটি জায়গায় আমি মাননীয় মন্ত্রীদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে বাংলাদেশে অসংগঠিত খাতে কাজ করে অসংখ্য মানুষ এবং নানা বর্ণের নানা শ্রেণী পেশার মানুষরা কাজ করে, তাদের জন্য একটি সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে দেওয়া। তারা দুঃখ দুর্দশার মধ্যে যখন জীবন জীবিকা নিয়ে সংকটাপন্ন হয়ে যায়, কিন্তু একটি বয়সের পরে যখন কাজ করতে পারে না, তাদেরকে একটি সার্বজনীন পেনশনের ব্যবস্থা এনে বাংলাদেশের সংবিধানের যে অঙ্গীকার, যে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেই সংবিধানের অঙ্গীকারকে বাস্তবায়নের জন্য আমি মনে করি এইবার বাজেটের থেকে সেই যাত্রাটা শুরু হওয়া দরকার। যে সংকট আমাদের চলছে, এবং আমরা যে আগামীতে এই নিউ নর্মাল লাইফে যখন যাত্রা শুরু করব, অর্থাৎ করোনা যখন দ্বিতীয় তৃতীয় ধাপ অতিক্রম করে আরেকটি নতুন বিশ্ব ব্যবস্থাপনায় সংযুক্ত হবে, তখন মনে করি যে আসলে মানুষের কল্যাণের দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া
হওয়া দরকার। সেই জন্য আমি বলবো যে সাধারণ মানুষের জন্য, অর্থাৎ যারা ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, সরকারকে নানাভাবে সেবা দেয়, কিন্তু তাদের কল্যাণমুখী তৎপরতার জন্য একটি বেসরকারি পর্যায়ে যারা কাজ করে এদের একটি সার্বজনীন পেনশন ব্যবস্থায় যাতে আনা যায়, সেই জন্য বরাদ্দ এবং পদ্ধতি থাকার জায়গাটা থাকতে পারে। আর কালো টাকা আসলে বন্ধ করতে হবে, এটার উৎপাদন বন্ধ করতে হবে। কালো টাকা সাদা করার সুযোগ কেন দিব? এইটা যে প্রক্রিয়াতে কালো টাকা তৈরি হয় তা এনবিআর এর চেয়ারম্যান মহোদয় খুব ভালোভাবে জানেন। কোথা থেকে টাকা লুটপাট হয়, কোথায় আসলে হিসাবপত্রে গরমিল করিয়ে অর্থ পাচার করা হয়, নিজের আসলে প্রদর্শিত আয় কীভাবে অপ্রদর্শিত জায়গাতে আসলে খুঁড়ে রাখা হয়, সেই পথগুলো সরকারের এনবিআর এর কাছে প্রচুর কাজ রয়েছে। এই কাজ নিয়ে বাংলাদেশের অর্থনীতি সমিতির ব্যাপক কাজ রয়েছে। এই কাজ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়দের প্রচুর কাজ রয়েছে। ওই কাজগুলোকে, ওই গবেষণামূলক কাজগুলোকে কাজে লাগিয়ে আমরা চাই এই কালো টাকার উৎপাদনের পথ বন্ধ হোক। এইটাকে সাদা করবার সুযোগ দেওয়া হচ্ছে অনৈতিক কাজ। অর্থাৎ ন্যায্যভাবে যিনি ট্যাক্স দেয় তার সাথে প্রতারণা করা, তাকে ধিক্কার জানানো, তাকে নিরুৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ ট্যাক্স না দিতে আপনাকে অনুৎসাহিত করা হচ্ছে। আমরা আসলে ট্যাক্স দিতে চাই, সৎভাবে চলতে চাই, কালো টাকার দরজা পেরেক মেরে চিরতরে বন্ধ করে দিতে চাই। আমার মনে হয় অর্থমন্ত্রী সেদিকে দৃষ্টি দিবেন, কিন্তু উনি নানামুখী চাপের কারণে নৈতিকতার প্রশ্নে হয়তো ক্ষেত্র বিশেষে আপোষ করেন। এবার যেন তিনি একটু বিদ্রোহ করেন সেটা দেখতে চাই আর কি। সাজেদ আলম খান তপু, হাতে সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুল আলম পারভেজ স্যার, যেটি সাজেদ আলম খান তপু যে আহ্বান জানিয়েছেন, কিন্তু অর্থমন্ত্রী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে যতদিন কালোটা থাকবে ততদিন এটি সাদা করার সুযোগও থাকবে। সাজ্জাদ ভাই ওনার মতো বলেছে, লোটাস কামাল ভাই ওনার মতো বলেছে। আমি একটু অন্যভাবে বলতে চাই, এনবিআর এর সাবেক চেয়ারম্যান আছে এখানে, সেটা হচ্ছে চাপ আর তাপ আছে। তো চাপ আর তাপ আছে, তো সো এটা এবারও হবে, থাকবে। তো সো কিন্তু এখানে আমি যে জিনিসটা ওনাকে সাক্ষী রেখে ধরাই দিতে চাই, কালো টাকা যে শুধু ব্যাংক লুটারা বা ঘুষখোররা থেকে হয়, নো। কালো টাকা কতগুলো ডিফল্ট কালো টাকা হয়। যেমন সরকারের মৌজাবেলু যদি হয় 30 লক্ষ টাকা, ওই আসলেই ওইটা মার্কেট প্রাইস হচ্ছে 3 কোটি টাকা, তাহলে আমি যখন জায়গা বিক্রি করতেছি প্রতি কাঠায় আমার 2,70,00,000 টাকা কালো হয়ে যাচ্ছে। তারপরে আমি যখন অ্যাপার্টমেন্ট বিক্রি করতেছি তখন আমার ওই আবারই একটা অ্যাপার্টমেন্টের দাম দেখাচ্ছি 50-56 লাখ টাকা, ওইটা আসলে 1.5 কোটি টাকা। সো সিস্টেম আবার উল্টা করে আসেন, অনেক জায়গায় দেখবেন যে মার্কেট প্রাইস হচ্ছে 30 লাখ টাকা কিন্তু মৌজা বইলে হচ্ছে 60 লাখ টাকা। সো এই আমি বিতর্কে যাচ্ছি না, আমি ওনার কথা মেনে নিচ্ছি, মেনে নিয়েও কিন্তু বলতে চাচ্ছি যে কালো টাকা থাকবে, এবারও থাকবে। কিন্তু যেটা আমি প্রতিবাদ করতে চাই সেটা হচ্ছে যে এটা 10%-এ হতে পারে না। প্রথম কথা হচ্ছে এটা মিনিমাম কত হবে ওনারা বলতে পারবেন, কিন্তু মিনিমাম 15% বা আর একটু বেশি হতে পারে। আর একটা ক্লজ লাগাই দিতে হবে যে কালো টাকা সাদা করার উদ্দেশ্য হচ্ছে এটাকে আবার অফিসিয়াল চ্যানেলে এটাকে আবার উৎপাদন ব্যবস্থায় আনতে হবে, যেটা সাজ্জাদ ভাইয়ের সঙ্গে আমি একমত, এটা ওই জায়গায় আসতেছে না। সো কালো টাকা সাদা করা হলেই যেন সেটা হয়তো গভর্নমেন্ট বন্ডে দিয়ে দিতে হবে, অথবা সরকার বে টার্মিনাল করতেছে বা আমাকে ওখানে ইনভেস্ট করতে হবে এনবিআর উনি। তো সো এটা খুবই সহজ জিনিস। লোটাস কামাল ভাই আজকে আমরা যখন সব সিস্টেম ফাঁক করে দিলাম, ওনার আর উপায় নাই, কালো টাকা আপনি ছাড়া করতে দেন কিন্তু 10 দিবেন না, মানে আমরা চোর ভালো মানুষ এক করে দিয়েন না, তো আপনার এটাকে 15% করেন। তারপরে দিস মানি শুড, এটা এনফোর্স করতে হবে যে ইট উইল কাম ইন দি প্রোডাক্টিভ সেক্টর, নট ইন্ডিভিজুয়াল সেক্টর। গভর্নমেন্ট সেক্টরে এটা গভর্নমেন্টের আরও ব্রিজ হচ্ছে, গভর্নমেন্টের বন্ড হতে পারে, গভর্নমেন্টের পোর্ট হতে পারে, ওই সব জায়গায় বিনিয়োগ করতে হবে। সো আই হ্যাভ ভেরি ক্লিয়ার ওপিনিয়ন। আমাদের চেয়ারম্যান সাহেব তো অধ্যাপক হাসানুল আলম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা আসলে যেটি নিয়ে আলোচনা করছিলাম যে একটি কথা উল্লেখ করেছে, আপনি উল্লেখ করেছেন যে জীবন জীবিকার একটি বাজেট হতে হবে। আসলে খেটে খাওয়া মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ এই মহামারীর সময় তাদের জীবন রক্ষার জন্য যে বাজেটের কথা আমরা বলছি, সাজ্জাদ আলম খান তপু কল্যাণমুখী রাষ্ট্রের কথা বলছেন, আসলে বাজেটের কতটা প্রতিফলন দেখা যায় প্রতি বছর? আমাদের অতীত অভিজ্ঞতাটা কি বলে? অর্জিতের অভিজ্ঞতা ওই যে বললাম, অদক্ষতা তার মানে অপারগতা। বাজেটে হয়তো সুন্দরভাবে লিখে রাখলাম, খুব ইমোশনাল বাজেট বক্তৃতা দিলাম, সংবিধানে কিন্তু বাজেট বলে কোনো শব্দ নাই, অর্থ বিল আছে। তো কিন্তু কথা হচ্ছে যে এই মাঝখানের এই ডিকোটমিটা সরিয়ে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে যা বলবো সেটা অর্থবহ করে বলতে হবে এবং তার পিছনে অ্যাক্টিভিটিজ, অ্যাকশন থাকতে হবে।
আপনি আমাকে প্রশ্নটা করেন নাই, তারপরও আমি একটু তবু সাহেব এবং ওনাদের ব্যাপারে এটা বলি যে কালো টাকা সাদা টাকার বিষয়টা, তর্কটাকে এইভাবে না, বিষয়টা হচ্ছে আমার অর্থনীতিতে কালো টাকা থাকতে পারবে না, থাকা উচিত হবে না, থাকা নাই, এটা সংবিধানের বাইরে। সুতরাং কালো টাকার পথ বন্ধ করতে হবে, সেখানে খেয়াল রাখতে হবে। আর যা টাকা কালো হয়ে গেছে সেটাও অপ্রদর্শিত হলে, জমি বিক্রির ডিফারেন্স হলে আপনি ডিক্লেয়ার দেন, ডিক্লেয়ার দিয়ে আপনি এটাকে করেন, এটা তো কেউ নিষেধ করেনি। এবং এখন তাকে উদ্বুদ্ধ করার জন্য যে আপনি টাকা চুরিও করবেন, আপনি ভুলও করবেন, তারপর আপনাকে উদ্বুদ্ধ করার জন্য আমি 10% ট্যাক্স দিয়ে আমি এটা ট্যাক্স ইনজাস্টিস পরিবেশ তৈরি করব, সব কর্মদাতাকে করবো, সেটা না। এবং ওই যে কোনো প্রশ্ন করা হবে না এ কথা বলা মানে সংবিধানের 20/2 এই ধারার সম্পূর্ণ পরিপন্থী। সেখানে বলা আছে রাষ্ট্র নিশ্চিত করবে যে কেউ যেন দুর্নীতিজাত অর্থ ব্যবহার না করতে পারে, পরিষ্কার লেখা আছে, রাষ্ট্র নিশ্চিত করবে। সুতরাং আপনি তাকে প্রশ্ন করবেন না, এ কথা ঠিক আছে। সুতরাং আমিও বলি কালো টাকা সাদা করার প্রয়াস থাকবে, তবে কর সবাই যা দেয় তাই দেবে, এখানে কোনো প্রকার ডিফারেন্স করা যাবে না, কারণ এটা করলে এর 3-4 ধরনের অভিঘাত চলে আসবে বা অন্য সমস্যা হবে। আর হচ্ছে ওই প্রশ্ন করার বিষয়টা এখানে মুখ্য বিষয় নাই, সেটা সে সামাজিকভাবে সে সব জায়গায় হবে। তৃতীয়ত হচ্ছে যেটা ওনারা বলেছেন, আপনি আগে কর দিয়ে টাকাটা সাদা করুন, করার পরে বলেন যে ঠিক আছে এই এই খাতে যেখানে সরকার পাচ্ছে না, সরকারের বড় ধরনের খরচ হয় বা হয়, সেগুলো বলতে হবে যে আপনি বেসরকারি খাত, আপনি নিজের জিম্মায় এই কাজগুলো করে আসেন, আমি আপনাকে কর অবকাশ দিব, আমি আপনাকে এই ইনসেনটিভ দিব, ইনসেনটিভ ঘোষণা করেন, করে আপনি ওই কাজগুলো তারা করে নেন। কেননা আপনি সরকার একটা প্রকল্প বাস্তবায়ন করতে যে আপনার দুর্নীতিতে যে টাকা খরচ হয় এবং এটা সময় সাপেক্ষর ব্যাপারে যে অপদক্ষতায় যে ক্ষতি হয়, তার চাইতে আপনি একজন লোক সে যদি তার নিজের টাকাকে এইভাবে নিজের ব্যবস্থাপনায় ব্যবহার করে যদি আমাকে অবকাঠামোগুলো তৈরি করে এনে দেয়, আমার যেমন স্বাস্থ্য খাতের হাসপাতালের বানাই দিল, উপকূলীয় বাঁধগুলো সে বানাই দিল, বা এই যে এয়ারপোর্ট বা যা বলি যেটা করি, সেখানে যদি আমি সরাসরি ওনার কাছ থেকে যদি এটা তৈরি করি আনতে পারি ওনার ব্যবস্থাপনাতেই, তাহলেই আমি ওইটাকে এনকারেজ করব, এই বলি যে আমি আপনাকে কর অবকাশ দেব, প্রয়োজন হলে কর প্রত্যর্পণ করব, সাবসিডি দেব। এই সাবসিডি দেওয়া বা এই বিষয়গুলোকে লোভনীয়ভাবে রাখতে হবে এই কারণেই যে কারণ আমি সরকারিভাবে ওই কাজগুলো করতে পারছি না, সময় সাপেক্ষ হচ্ছে, আমার খরচ বেশি হয়ে যাচ্ছে, সেই খরচের অর্ধেক বাঁচিয়েও আমি কিন্তু ওনাকে সাবসিডি দিয়ে এই কাজগুলো করাতে পারি। অর্থাৎ এইভাবে একটা কৌশলগত পরিবর্তনের ভিতরে আনতে হবে। সাদা টাকা কালো টাকা সাদা করা যাবে, তবে কোনোভাবেই নীতি নৈতিকতা বা কর ইনজাস্টিস করে না। তার যে কর দেওয়ার কথা সেটা কর তাকে দিতে হবে, দিয়ে তারপরে সে সবার সাথে একবার হয়ে তাকে বলতে হবে যে ঠিক আছে আপনাকে অভিনন্দন জানাই, আপনি এটা আনছেন, ঠিক আছে আপনি আমার এই এই খাতে ব্যয় করে আসেন, আমার অবকাঠামো তৈরি হোক, আমার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হোক, আমার জনসম্পদ তৈরি হোক, আমার এই মানুষগুলোর কাজের কি বলে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি করে আসেন, আমি আপনাকে ফ্যাসিলিটি দেবো। তা হলেও সরকারের লাভ থাকবে এবং তা হলেও সমাজে ওই যে বৈষম্য, হাই নিঃশ্বাস কাটার, দীর্ঘশ্বাস কাটার বিষয়গুলো অনেকটা প্রশমিত হবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা আসলে একদম কালো টাকা সাদা নিয়ে যেটা কথা বলছিলাম, যে আপনার কাছে জাস্ট 1 মিনিট একটু জানতে চাই যে আসলে কি এই সুযোগটা থাকা উচিত কি উচিত না? এটা মিক্স। দেখেন এখন কিন্তু আপনি হঠাৎ করেই চেঞ্জ করবেন, সে আরও অন্য পদ্ধতি বাইর করবে। তার থেকে ভালো যেটা আমাদের 2 বিজ্ঞ আলোচক আলাপ করছেন, আমার মনে হয় এখানে কোনো একটা জায়গায় গভর্নমেন্ট আস্তে আস্তে গ্রাজুয়াল প্রসেস। তবে আমি ওনাদেরকে সাপোর্ট করি যে সে আপনার এই ডিক্লেয়ার করার পরে গভর্নমেন্ট তাকে বলে যে, যেমন ঢাকা এয়ারপোর্ট এখন জাইকার লোনে হচ্ছে, জাপানিজদের লোনে, নতুন একটা এয়ারপোর্ট হচ্ছে, সেই এয়ারপোর্টে গভর্নমেন্ট যে ফরেন বরোয়িংটা হচ্ছে সেখানে সে বন্ড কিনুক, গভর্নমেন্ট তার থেকে গভর্নমেন্ট বন্ড কিনুক, গভর্নমেন্ট সেই টাকাটা ওখানে ইনভেস্ট করতে পারে। এবং এটা মজিদ ভাই পরিষ্কার ভাষায় বলছি, আমি একটা পোর্ট করতেছি, এই যে মাতার বাড়িতে পোর্ট করতেছি, সেই পোর্টে সেখানে আপনার ধরেন একটা বন্ড ইস্যু করলো সেটার নামে, তারপর নিউক্লিয়ার প্ল্যান্ট হচ্ছে এটার জন্য, তারপর মেট্রো রেল, এদের যে বন্ড ইস্যু করলো সেই বন্ডগুলো এরা কিনলে এটা ইনভেস্টমেন্ট হলো এবং গভর্নমেন্ট বড় করে ওই টাকা দিয়ে সে গভর্নমেন্ট এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলো, সেটা জিডিপিতে কন্ট্রিবিউট করবে।
তাহলে আপনার হচ্ছে কি আমার উনারও টাকাটাও সাদা হচ্ছে, অপরদিকে দেশও এটা উপকৃত হচ্ছে। উনি একসময় হয়তো ভুল করে এই কাজ করছেন, কিন্তু এখন এটা করে এটা পরিশোধ করতেছেন। দ্যাটস হোয়াট, এটা উইন উইন সিচুয়েশন এটা ক্রিয়েট করা উচিত। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। অধ্যাপক আহসানুল আলম পারভেজ, সাজ্জাদ আলম খান তপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রেখে লিটল টাটা এসএটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30 এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।